আচ্ছা, আজকে আমরা তাহলে অপবর্তন অঙ্কগুলো করবো। অপবর্তন আমরা এক চিরের প্রথমে অঙ্ক করবো যে এক চির দিয়ে যখন অপবর্তন ঘটনাটা ঘটে তখন ওই রিলেটেড ম্যাথগুলো করবো। তারপর অপবর্তন আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে গ্রেটিং দিয়ে অঙ্ক করা, মানে অপবর্তন গ্রেটিং। ঠিক আছে, গ্রেটিং একটা গ্রেটিং মেকানিজম সাজাবো, এগুলো আমি পড়ো আজকে ক্লাসে দেখাবো। গ্রেটিং মেকানিজম দেখাই, ওই গ্রেটিং মেকানিজমে অপবর্তনে কেমন সূত্র হবে, কেমন অঙ্কগুলো হবে অপবর্তনের ক্ষেত্রে। তবে আমরা প্রথমে এক চির দিয়ে অপবর্তনের যে ঘটনাটা ঘটে ওই রিলেটেড ম্যাথগুলো আমরা সলভ করবো। ঠিক আছে, তাহলে আমাদের সামনে এখন প্রথমে একটা ম্যাথ আছে। ম্যাথটা দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে যে কি দেওয়া আছে, কোন চিরের প্রস্থ দিয়ে দিছে, আর হচ্ছে যে আলো দিয়ে এক আলো কি বলে একে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত, মানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কণিক দূরত্ব কত? কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কণিক দূরত্ব কত সেটা বের করতে বলছে। আচ্ছা, ঘটনা কি করতেছে আগে আমাদেরকে এটা বের করতে হবে। ঠিক আছে, তো ঘটনা করতেছে যে যেহেতু এটা অপবর্তন ঘটনা, এক চির কথা আছে। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে এটা একটা চির রাখলাম, আর এটা হচ্ছে কি পদ্মা, এটা হচ্ছে পদ্মা। ওকে, তো এখন কি হচ্ছে, এখন হচ্ছে এখানে আমরা কি জানতাম, আমরা জানতাম যে এই চিরের প্রস্থটাকে এ বলে। এই চিরের প্রস্থটাকে কি বলা হয়, এই চিরের প্রস্থটাকে বলা হয় এ। তো আমরা এ দিলাম। তারপর আমাদেরকে আরো একটা দিচ্ছে, এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে, এই যে তরঙ্গটা যাচ্ছে, এই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, ল্যামডার দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে। এখন অপবর্তন কালে কি হবে, অপবর্তন হলে আমরা জানি আলো বেঁকে যাওয়ার ঘটনা। তো এই জায়গা হচ্ছে কেন্দ্রীয় চরম সৃষ্টি হবে, এই জায়গায় চিরের মধ্যবর্তী জায়গায় কেন্দ্রীয় চরম সৃষ্টি, এগুলো তো আমরা গত ক্লাসে পড়ে আসছি। হ্যাঁ, তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে প্রথম অবম সৃষ্টি হলো ধর, আবার এই জায়গা হচ্ছে বিপরীত দিকে প্রথম অবম সৃষ্টি হলো। তাহলে জিনিসটা কি হলো, এই জায়গায় সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম, আর এই জায়গা হচ্ছে প্রথম অবম পাওয়া গেছে। তারপর এই জায়গাও কি পাওয়া গেছে, প্রথম অবম পাওয়া যাবে, এগুলো তো আমরা পড়ে আসছি, আশা করি আমরা জানি। হ্যাঁ, তো আমরা যদি এখন ইয়া করি, কই গেল, এটা হচ্ছে কি প্রথম অবম। ওকে, তারপর এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, তারপর এটা হচ্ছে প্রথম অবম পাওয়া গেল ধর। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদেরকে বলছে কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলা, এই যে এই পাশে একটা আরেকটা এই পাশে, এটার মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? তো আমরা আমরা কি জানি, আমরা জানি যে কেন্দ্রীয় চরম থেকে প্রথম ক্রম অবহমক আর চরম এখানে থিতা থাকে, এটা হচ্ছে থিতা। ঠিক আছে, তাহলে এটাও থিতা, এটাও থিতা। তো আমাদেরকে বের করতে বলছে যে একটু কৌণিক দূরত্ব কত, একটা প্রথম অবম আর একটা প্রথম অবমের মধ্যবর্তী কোণটা কত, এটা বের করতে বলছে। তাহলে আমরা থিতার মান বের করতে পারলে দুইটা থিতা যোগ করে দিলেই হচ্ছে, ঠিক না? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা করি। আমাদেরকে প্রথমে দিয়ে দিছে কি, আমরা যদি এখন সলিউশন করি, সলিউশন আমাদেরকে দিয়ে দিছে ল্যামডা ইজ ইকুয়াল কত, 6000 আংস্ট্রম, 6000 আংস্ট্রম। তো আংস্ট্রম দিয়ে তো আর ম্যাথ করা যাবে না, এটাকে মিটারে নিতে হবে। ঠিক আছে, তাহলে 6000 আংস্ট্রমকে মিটারে কেমনে নেয়, 6000 × 10⁻10 মিটার। ঠিক আছে, তারপর হচ্ছে যে প্রস্থ দিয়ে দিছে, চিরের প্রস্থ হচ্ছে এই সমান কত দিয়ে দিছে, এই সমান দিয়ে দিছে 6 × 10⁻4 সেন্টিমিটার। সেন্টিমিটার দিয়ে তার ম্যাথ করা যাবে না, এটাকে মিটারে নিতে হবে। 100 দিয়ে ভাগ করলে এটা কত হয়, 6 × 10⁻6 মিটার। ঠিক আছে, ইভেন n সমান 1, n সমান, কারণ প্রথম অবমের কথা বলতেছে। ঠিক আছে, আমরা আগে থিতাটা বের করে নিই, একটা থিতা বের করতে পারলে তারপর পরের দুইটা থিতা কি করতে হবে, যোগ করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে ইয়াতে, তার মানে আমাদেরকে বের করতে বলছে কত, আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে 2 থিটা সমান কত, তাই না? 2 থিটা সমান কত এটা বের করতে বলছে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা কি জানছি, গত ক্লাসের সূত্রগুলো পড়ে আসছি আমরা, যে অবমের সত্য কন্ডিশন কি, অবমের সত্য হচ্ছে যে অপবর্তনের ক্ষেত্রে x ইজ ইকুয়াল পথ পার্থক্য কি n ল্যামডা। ঠিক আছে, আবার n ল্যামডা এটা সমান a sin থিটাও লেখা যায়, এটা চরম অবম দুইটার ক্ষেত্রে। শুধু পার্থক্য কোথায়, তাহলে a sin থিটা তো দুই ক্ষেত্রে সূত্র সেম হয়ে যাচ্ছে। কি বলছিলাম, শুধু থিটার মানটা পার্থক্য থাকে। হ্যাঁ, থিটার মানটা পার্থক্য থাকবে না, চরম সৃষ্টি হবে কোথায়, এখানে না? তো থিটাটা বড় হয়ে যাবে না? ঠিক আছে, থিটার মানের জন্য কিন্তু সূত্র কিন্তু অবম আর চরমের ক্ষেত্রে এক জায়গায় কিন্তু সেম, a sin থিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এক সমান n sin থিটা, এখান থেকে আমরা লিখতে পারি, আমাদের মান দেওয়া আছে যে
n ল্যামডা সমান a sin থিটা এটা লিখতে পারি, ঠিক আছে, কারণ x এর মান তো কিছু দেওয়া নেই। এখান থেকে আমাদের আগে থিটার মানটা বের করতে হবে, আমাদের থিটার মান বের করতে গেলে কি করতে হবে, sin থিটা সমান আমরা লিখতে পারি n ল্যামডা ডিভাইড বাই a। এখন n এর মানও দেওয়া আছে, ল্যামডার মানও দেওয়া আছে, এর মানও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি এখন sin থিটা সমান, আমরা যদি মানগুলা লিখি, n সমান কত দেওয়া আছে, n সমান দেওয়া আছে 1, হ্যাঁ, আর ল্যামডা সমান কত দেওয়া আছে 6000 10 ইনভার্স 10, ঠিক আছে। আর এর মান দিচ্ছে কত 6 ইনটু 10 ইনভার্স কত 6, ঠিক আছে। তাহলে এখন আনসারটা কি হবে, এখন আনসার এটার ক্যালকুলেশন পাঠিয়ে দিলে, আমি আর ক্যালকুলেট করতেছি না এখানে, এটা তোরা করবি। sin থিটা সমান আসে, sin থিটা সমান কত আসবে, sin থিটা সমান আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি ডাইরেক্ট লিখে দিই, কোথায় থিটা সমান, থিটা সমান আমি কারণ তোরা এখন বড় হয়েছে, এখন এত ভেঙে ভেঙে করাবার কিছু নেই। থিটা সমান আসবে 5.739 ডিগ্রি, ঠিক আছে, 5.739 ডিগ্রি, এটা হচ্ছে থিটার মান। তাহলে এখন আমাদেরকে কিসের মান বের করতে হবে, আমাদেরকে বলতে হবে দুইটা প্রথম অবয়বের মধ্যবর্তী কোণ কত। তাহলে থিটার মান মানে কতটুক, এর পাইছি না, এর তো এটার সাথে আরেকটা থিটা হয়, দুইটা থিটা মানে এটা দুইবার যোগ করতে হবে, নতুবা এটার সাথে 2 গুণ করে দিতে হবে, যেটা তোর ইচ্ছা, ঠিক আছে। তাহলে 2 থিটা আর কি, হ্যাঁ। সুতরাং আমরা লিখতে পারি যে, সুতরাং 2 থিটা ইজ ইকুয়াল হচ্ছে যে 2 ইনটু 5 পয়েন্ট কই গেল 5.739, তো এটা ইজ সমান কত হয়, এটা সমান হয় যে 11.478 ডিগ্রি, 11.478 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, তাদের মধ্যবর্তী কোণ। আচ্ছা তাহলে আমি এখানে একটা জিনিস লিখে দিই, আচ্ছা এই অঙ্কটা পরে একটা জিনিস লিখে দিই এই জায়গায়, ফর্মুলা, ঠিক আছে। কেন্দ্রীয় চরম উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলির মধ্যবর্তী কণিক দূরত্ব। আচ্ছা এটা তো এখন দেখালাম, এখন তো দেখাইছি যে মানে কেন্দ্রীয় চরমের, এটা একটা ফর্মুলা তুই লিখতে পারোস, মানে ফর্মুলা আকারে লিখে ফেলতে পারি। কেন্দ্রীয় চরম মানে মাঝখানে যেটা, এটা তো জানোস। উভয় পাশে কি প্রথম যে ক্রমগুলো পাওয়া যাবে এগুলো অবম না। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর, উভয় পাশে প্রথম অবম ক্রমগুলোর প্রথম যে অবমগুলো পাবো, উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কণিক দূরত্ব 2 থিটা, ঠিক আছে। এটা একটা সূত্র আকারে দিয়ে দিলাম, এটা শুধু প্রথম ক্রম অবয়বগুলোর ক্ষেত্রে, দ্বিতীয় ক্রম এগুলোর ক্ষেত্রে বলিনি, ঠিক আছে। মধ্যবর্তী কই গেল, মধ্যবর্তী কণিক দূরত্ব 2 ডিগ্রি বলতেছি, কণিক দূরত্ব হচ্ছে 2 থিটা। আরেকটা ম্যাথ হচ্ছে যে কেন্দ্রীয় চরমের কণিক বিস্তার, কেন্দ্রীয় চরমের কণিক বিস্তারও 2 থিটা, কেন্দ্রীয় চরমের কণিক বিস্তারও 2 থিটা, ঠিক আছে। এই দুইটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা কেন্দ্রীয় চরমের কণিক বিস্তার বলতে কি বোঝাচ্ছে, হ্যাঁ এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, কেন্দ্রীয় চরমের কণিক বিস্তার মানে কি। কেন্দ্রীয় চরমের কণিক বিস্তার আমি এটা দিয়ে করাই দিই, এরপর একটা ম্যাথ করাই দিব, ঠিক আছে। দেখ কেন্দ্রীয় চরম এটা না, এখানে কিন্তু প্রথম চরম পাওয়া যাবে, এখানে কিন্তু নিচের দিকে প্রথম চরম পাওয়া যাবে। তার মানে কেন্দ্রীয় চরমের এফেক্টটা একটু পর্যন্ত না, এই যে একটু পর্যন্ত না, কারণ এরটুকের পরে এরপর কেন্দ্রীয় চরম আর পাওয়া যাবে না, এরপর হচ্ছে প্রথম চরম দ্বিতীয় চরম এরকম, এখানে প্রথম চরম দ্বিতীয় চরম। তার মানে কেন্দ্রীয় চরমের যে বিস্তারটা এতটুক না, তো এতটুকের কৌণিক বিস্তার কতটুকু হবে, কৌণিক বিস্তার মানে কি, কোণটা কতটুকু হবে 2 থিটা না, এখান থেকে এটা থিটা, এখান থেকে একটা থিটা, তাহলে মোট কত হবে 2 থিটা, কারণ এটা পুরাটা হচ্ছে কি কেন্দ্রীয় চরমের বিস্তার বলে এটাকে, ঠিক আছে। মানে এরপরে প্রথম চরম শুরু হয়, ঠিক আছে। তা এটা যদি কেন্দ্রীয় চরম বিস্তার হয়, ওদের কৌণিক দূরত্ব কত হবে 2 থিটা না, তাহলে কেন্দ্রীয় চরমের বিস্তারও 2 থিটা, ঠিক আছে। তো এরকম একটা ম্যাথ করে ফেলে আমরা এখন। তো আমাদের কি দেওয়া আছে, কোন চিরের প্রস্থ 4 সেন্টিমিটার, মানে এই দিয়ে দিছে, একে এত হার্জ কম্পাঙ্কের মাইক্রোওয়েভ দ্বারা, হার্জ কম্পাঙ্কের মানে যে আলোটা ফেলা হচ্ছে ওটার কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে, আর কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে মানে কি আমরা ইজিলি এখান থেকে ল্যাম্বডাও বের করে ফেলতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলতে পারি, বিকৃত করো কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার কত, কৌণিক বিস্তার বের করো, আর কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার একটু আগে কি বুঝে আসছি 2 থিটা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে আমরা আগে চিত্রটা কপি করে আনি, কারণ এখানে তো আর ইয়া নেই, হয়ে গেল।
কারণ সেম ঘটনাই তো করছে। জাস্ট এখন আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার কত। ওকে, কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার দ্বারা আমরা অ্যাকচুয়ালি বুঝি এটা, এতটুকু পর্যন্ত হচ্ছে কি কেন্দ্রীয় চরমের বিস্তার। ঠিক আছে, এটা হচ্ছে এতটুকু পর্যন্ত কেন্দ্রীয় চরমের বিস্তার। হ্যাঁ, আর কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার হচ্ছে কত, 2 থিটা। ঠিক আছে, কারণ এরপরে কি শুরু হয়, এরপরে হয় প্রথম চরম, এরপরে কি শুরু হয়, প্রথম চরম, এরপরে শুরু হয় প্রথম চরম। প্রথম চরম। ওকে, তাহলে এখন আমরা ম্যাথটা করে ফেলি। আমাদেরকে কি কি দেওয়া আছে, আমাদেরকে সবকিছু দেওয়া আছে, কিছুই করতে হবে না, আগের ম্যাথটার মতনই সলিউশন যদি করি। আমাদেরকে দেওয়া আছে যে, আচ্ছা এখানে লিখে দিই, আগের সূত্রই আমরা জেনে আসছি যে আমরা জানি কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার 2 থিটা। ঠিক আছে, 2 থিটা। তা আমাদেরকে এখন কি দিয়েছে, আমাদেরকে দিয়ে দিছে যে a সমান 4 সেন্টিমিটার, আমাদেরকে দিয়ে দিছে a সমান 4 সেন্টিমিটার। তো a সমান 4 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে 4কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 4কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 4 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমরা f দিয়ে দিছে, f সমান কত দিয়েছে, 1.5 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 10 হার্জ। এখান থেকে আমরা ইজিলি কি বের করতে পারি, ল্যামডা বের করতে পারি। ল্যামডা সমান কি হবে, c বাই f হবে না? কারণ f ইকুয়াল c বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল c বাই f। তাহলে কত হয়, c বাই f হলে c হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর f তো f 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 হার্জ। ঠিক আছে, তাহলে এটা কত হয়, এটার আনসার আসে 2 ইন্টু 10 ইনভার্স 2, 2 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মানও পেয়ে গেছি, ল্যামডার মানও পেয়ে গেছি। এখন আমাদের কি লাগে, এখন আমাদের অবমের সত্য থেকে আমরা কি জানি, কারণ আমাদেরকে আলটিমেটলি থিটা মানটা বের করতে পারলে হচ্ছে। এখন থিটা মানটা বের করতে গেলে আমরা চরমের সত্য দিয়ে করতে পারি, অবমের সত্য দিয়ে করতে পারি, কিন্তু আমরা কেন ইয়া দিয়ে করবো, মানে হুদাই জিনিসটা কেন পেঁচাবো। আমরা কি জানি অপবর্তনের ক্ষেত্রে কিছু বলা না থাকলে অবম সত্য দিয়ে করতে হবে নাকি চরম সত্য দিয়ে করতে হবে, এটা যদি বলা না থাকে তাহলে আমরা অবশ্যই অবম সত্য দিয়ে করবো। কারণ কেন, অপবর্তনের ক্ষেত্রে অবমের সত্যের সূত্র হচ্ছে যে সহজ। তাহলে অবমের সত্য কি, অবমের সত্য হচ্ছে x is equal n ল্যামডা। ঠিক আছে, আবার n ল্যামডা সমান a sin থিটা। এখান থেকে সেম ভাবে আমরা থিটার মানটা বের করবো। আমরা থিটার মানটা আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। থিটার মানটা হচ্ছে এখানে কত হবে, থিটা সমান এখানে কই গেল, আচ্ছা থিটা সমান এখানে হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2 থিটা সমান কত হবে, 2 থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। সুতরাং এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে। তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি দেওয়া আছে দেখি। নেক্সট ম্যাথে আমাদেরকে বলছে এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আলো একটি চিরের উপর উপরিপাতিত হলো, উপরিপাতিত না মানে উপর পতিত হলো। তো এখন একটি চিরের উপর ঘটনা কি, একটি চিরের ঘটনা হচ্ছে অবশ্যই এটা অপবর্তনের ঘটনা, ঠিক না? তারপর হচ্ছে অপবর্তন প্যাটার্নের প্রথম অবম 2 মিটার দূরত্বে স্থাপিত, প্রথম অবমটা 2 মিটার দূরত্বে স্থাপিত পথে কেন্দ্রীয় চরম থেকে 5 মিলিমিটার দূরত্বে দেখা গেল, চিরে প্রস্থ বের করো। আচ্ছা, জিনিসটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। জিনিসটা হচ্ছে, আমি যদি চিত্রটা কপি করি, কপি পেস্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কিছু জিনিস মুছে ফেলি। এই চিত্রটা কপি না করে আমাদের উচিত ছিল আগে চিত্রটা কপি করা। ঠিক আছে, একটু ওয়েট কর। আচ্ছা, এটা কপি করা উচিত ছিল। ওকে, আমাদেরকে কি বলছে, চিরের প্রস্থ দিয়ে দিছে না, না চিরের প্রস্থ বের করতে বলছে, মানে এর মান বের করতে বলছে। আমাদেরকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পড়তেছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা যেখান থেকে পড়তেছে, এই যে এটার কি দিয়ে দিছে, এটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে, ল্যামডা ইজ ইকুয়াল 5000 আংস্ট্রম। ঠিক আছে, ল্যামডাটা দিয়ে দিছে। আচ্ছা, হয়ে গেল আমাদের। আবার এটা একটু সুন্দর করে লিখি এখানে। এই যে এখানে একটা আলো পড়তেছে, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত দিয়ে দিছে আমাদেরকে, 5000 আংস্ট্রম। তো এখন বলতেছে কি, অপবর্তন প্যাটার্নের এই যে অপবর্তন প্রথম অবম প্রথম চরম এরকম যে একটা প্যাটার্ন পাবো। এই যে অপবর্তন প্যাটার্ন প্রথম অবম 2 মিটার দূরত্বে স্থাপিত পদ্মায় কেন্দ্রীয় চরম থেকে
5 মিলিমিটার দূরত্বে দেখা গেল। আচ্ছা, তার মানে পদ্মা থেকে কি প্রথম প্যাটার্নটা পাওয়া গেছে 2 মিটার দূরত্বে স্থাপিত পদ্মায়, তার মানে ইয়ার থেকে এই এতটুক দৈর্ঘ্য দিয়েছে কতটুক, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার দূরত্বে পদ্মায়, 2 মিটার দূরত্বে পদ্মায় পাইছি। কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের দূরত্ব হচ্ছে যে কত দিছে 5 মিলিমিটার। ঠিক আছে, এই যে এটুক পর্যন্ত আমি যদি দিই, এই যে কেন্দ্রীয় চরম থেকে এটুক পর্যন্ত হচ্ছে কি 5 মিলিমিটার পাইছি। ঠিক আছে, প্রথম অবমের এটা কত, এটা হচ্ছে 5 মিলিমিটার। হুম, আচ্ছা, তো এখন আমাদেরকে বলছে চিড়ে প্রস্থ কত বের করো। ঠিক আছে, এটা একদম ইজি অঙ্ক। প্রথমে আমাদেরকে কি দিছে, যেটা সলিউশন করি। হ্যাঁ, এটা একদম ইজি অঙ্ক। এই যে ল্যামডা সমান দিয়ে দিছে কত, 5000 অংস্ট্রম। এই চ্যাপ্টার সব অঙ্ক ইজি, শুধু কথার প্যাচটা ধরতে হবে। ঠিক আছে, তাহলে 5000 ইন্টু 10 ইনভার্স 10 কত মিটার। তারপর হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে n সমান 1, কারণ প্রথম অবম বলে দিছে n সমান 1। তারপর হচ্ছে আমাদেরকে কি বলছে, a সমান কত সেটা বের করতে বলছে। এখন আমরা কি জানি, অবমের সত্য যে x is equal n lambda, x is equal n lambda, আবার n lambda সমান এটা সমান a sin থিটা জানি। ঠিক আছে, ওকে, তো এখান থেকে আমরা এর মানটা বের করে ফেলতে পারি। এর মানটা কত হবে, এর মানটা এরকম হবে না যে n lambda ডিভাইড বাই sin থিটা। এখন তোর প্রশ্ন হচ্ছে এখানে থিটার মান কোথায় দেওয়া আছে, এখানে থিটার মান তো দেওয়া নেই ভাইয়া। থিটার মান অবশ্যই দেওয়া আছে, ইনডাইরেক্টলি দেওয়া আছে। তুই এতটুকু দৈর্ঘ্য জানোস, আবার এতটুকু, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, দেখ তো সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা। আর তোর থেকে মনে হইতে পারে যে এটা সমকোণী ত্রিভুজ করতে গেলে এদিকে তো অনেক বড় একটা ফাঁক, কিন্তু এটা তো জাস্ট চিত্র অনুসারে আমি আঁকার জন্য বুঝার সুবিধার্থে এত বড় ফাঁক রাখছি, কিন্তু এটা তো অনেক সূক্ষ্ম একটা ফাঁক থাকে। তো এটাকে আমরা আপাতত ত্রিভুজই ধরতে পারি, এতটুকু ফাঁকটা তো অনেক সূক্ষ্ম। এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ ভেবে এখন এখানে ট্যান থিটা দিয়ে আমরা বের করে ফেলতে পারি না যে থিটার মান কত। কারণ কেন, এখান থেকে এতটুকু 2 মিটার, তার মানে এখান থেকে এতটুকু 2 মিটার। ঠিক আছে, ভূমিও জানি, লম্বের মানও জানি। ট্যান থিটা সমান কি কত, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, যেখানে লম্বর মান দেওয়া আছে কত, 5 মিলিমিটার। 5 মিলিমিটারটাকে কোথায় নিতে হবে, মিটারে নিতে হবে, স্বাভাবিক। ঠিক আছে, তাহলে 5 মিলিমিটারকে মিটারে নিলে কত হবে, 5 ইন্টু 10 ইনভার্স 10, সরি 10 ইনভার্স 10 কেন বলছি, 10 ইনভার্স 3। ঠিক আছে, 5 ইন্টু 10 ইনভার্স 3। আর ভূমির মান কত, ভূমির মান 2 মিটার, মিটারই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটার আনসার আসে এটা। এখান থেকে আমি সরাসরি থিটার মানটা লিখে দিচ্ছি, কারণ টেনটাকে ওই পাশে ইনভার্স হবে আর কি, 10 ইনভার্স হয়ে যাবে ওই পাশে গেলে। তাহলে থিটা সমান এখান থেকে হবে 0.143239 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে থিটার মান হবে। তাহলে এখন আমাদের সবার মানই দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই সমান আমরা এখন লিখতে পারি n সমান 1, ল্যামডা সমান কত 5000 ইন্টু 10 ইনভার্স 10, আর সাইন 0.143239। ওকে, তাহলে এটা হচ্ছে সাইন থিটার মান। এখন এখান থেকে এর মানটা ইজিলি চলে আসতেছে, এটার মান হবে 2 ইন্টু 10 ইনভার্স 4 মিটার। তাহলে আমাদের প্রশ্নের মানও চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপর আমাদের পরবর্তীতে কি আছে দেখি। আচ্ছা, আমাদের আরো একটা অঙ্ক আছে। এটা বলতেছে কি, এটা বলতেছে একটি সরু রেখাচিত্র দ্বারা ফ্রনহমার অপবর্তন সৃষ্টির জন্য লেন্স হতে 2 মিটার দূরত্বে পর্দা রাখা হলো। ওকে, রেখা লেন্স হতে ফ্রনহমার শ্রেণী অপবর্তন আমরা কি জানি, একটা লেন্স থাকে। ঠিক আছে, তো লেন্স থেকে হচ্ছে পর্দা দূরত্ব দিচ্ছে 2 মিটার। হ্যাঁ, রেখা ছিদ্রের প্রস্থ 0.2, রেখা ছিদ্রের প্রস্থ মানে এর মান দিয়ে দিচ্ছে 0.2 মিলিমিটার। আচ্ছা, দেখা যায় যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পাশে 5 মিলিমিটার দূরত্ব অবম বিন্দু গঠিত হয়। আচ্ছা, এই জায়গায় একটা পোলাপাইন মিস্টেক করে। ঠিক আছে, আমি যদি এখন একটা চিত্র আঁকি, এই জায়গায় একটা পোলাপাইন মিস্টেক করে। আমি যদি বলি ওকে, একটা এখানে হচ্ছে পদ্মা, এখানে হচ্ছে পদ্মা। ঠিক আছে, এটা হচ্ছে পদ্মা। ওকে, এখন কি বলতেছে, এখন বলতেছে যে এই যে কোথায় গেল, হুম, তাহলে এখান থেকে এই যে আলো গেল এই জায়গায় একদম কেন্দ্র বরাবর, এখানে কি পাবো, এখানে পাবো কেন্দ্রীয় চরম। এটা তো আমরা জানি, এখানে পাবো আমরা কি, এখানে পাবো আমরা কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম পাবো। এখন রেখার প্রস্থ মানে এর মানও দিয়ে দিছে। এই যে এখানে একটা লেন্স রাখা হয়েছে বলছে। ঠিক আছে, কি বলছে, কারণ আর সবসময় মনে রাখবি লেন্সটা সবসময় এই জায়গায় রাখা হয়, একদম
কোথায়? চিরের সামনাসামনি, একদম চিরের সামনাসামনি এই জায়গা হচ্ছে লেন্স রাখা হলো। ঠিক আছে, এই জায়গা হচ্ছে লেন্স রাখা হলো। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করতো, লেন্সটা একদম যেহেতু চিরের এটা হচ্ছে চির, এই যে চির, এই চির থেকে লেন্সের দূরত্ব মানে একটু সামান্য, ঠিক আছে, একটু সামান্য লেন্স থেকে। তাহলে লেন্স থেকে যে পর্দার দূরত্বটা এখানে প্রশ্নে দিয়ে দিচ্ছে যে লেন্স থেকে পর্দার দূরত্ব 2 মিটার। আমরা বলতে পারি চির থেকে পর্দার দূরত্ব প্রায় 2 মিটার। ঠিক আছে, কারণ লেন্সটা রাখা হয় চিরে একদম সামনাসামনি। ঠিক আছে, লেন্স থেকে যদি পর্দার দূরত্ব 2 মিটার হয় তাহলে চির থেকে পর্দার দূরত্ব 2 মিটার হবে। ওকে, একটু তো বুঝাইতে পারছি। আচ্ছা, তার মানে আমাদেরকে অ্যাকচুয়ালি এখান থেকে দৈর্ঘ্যটা দিয়ে দিছে, যে আমাদেরকে অ্যাকচুয়ালি ক্লু দিয়ে দিছে এতটুক থেকে এতটুক হচ্ছে 2 মিটার। ঠিক আছে, 2 মিটার। আচ্ছা, ভালো কথা। এখন আমাদেরকে আরেকটা ক্লু দিয়ে দিছে, এই যে চিরের প্রস্থ যেটা আছে, এই চিরের প্রস্থ এ ইজ ইকুয়াল কত দিয়েছে, এ ইজ ইকুয়াল এই যে রেখাচিত্রের প্রস্থ 0.2 মিলিমিটার। হ্যাঁ, 0.2 মিলিমিটার। মিলিমিটারটাকে মিটারে নিব আর কি, এটা তো সমস্যা না। ঠিক আছে, আমাদেরকে ক্লু কি কি দেওয়া আছে এটা দেখতেছি। আচ্ছা, আমাদেরকে ল্যামডার মান বের করতে হবে, আপত্তি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। আমাদেরকে আরেকটা ক্লু দিয়ে দিছে কেন্দ্রীয় চরণ। এখানে কি পাবো? প্রথম অবম পাবো না? এখানে কি পাবো? এখানে পাবো প্রথম অবম। এখানে পোলাপাইনটা মিস্টেক করে, এখানেও পাবো আবার প্রথম অবম। এখানে পোলাপাইন মিস্টেক করে। আমাদেরকে বলে দিছে যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু উভয় পাশে, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু মানে কেন্দ্রীয় চরমের উভয় পাশে 5 মিলিমিটার দূরত্বে অবম বিন্দু গঠিত হয়। উভয় পাশে 5 মিলিমিটার দূরত্ব অবম গঠিত হয়। আমাদেরকে বলে না যে প্রথম অবম থেকে প্রথম অবমে, মানে এই পাশে প্রথম অবম আর এই পাশে প্রথম অবমের দুইটার মধ্যবর্তী দূরত্ব 5 মিলিমিটার, এটা বলা নাই। আমাদেরকে বলছে কেন্দ্রীয় চরম থেকে এই পাশে প্রথম অবমটা 5 মিলিমিটার দূরত্বে অবস্থিত হয়, কেন্দ্রীয় চরম থেকে এই পাশে প্রথম অবমটা 5 মিলিমিটার দূরত্বে অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এতটুকু একটা দৈর্ঘ্যের মান দিয়ে দিছে। ঠিক আছে, এতটুকু দৈর্ঘ্যের মান। আমরা যদি এখানে একটা ত্রিভুজ বানাই দিই, এই যে, হ্যাঁ, এই যে এটার মান দিয়ে দিছে কত, এটার মান দিয়ে দিছে কতটুক, এটার মান দিয়ে দিছে 5 মিলিমিটার। হ্যাঁ, এখন আমাদেরকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা সলিউশন করি। হ্যাঁ, আমাদেরকে কি কি দিয়ে দিছে? আমাদেরকে দিয়ে দিছে চির হতে পর্দা দূরত্ব। চির হতে পর্দা দূরত্ব, কারণ অ্যাকচুয়ালি চির হতে পর্দা দূরত্ব জানে, আমাদেরকে দিছে লেন্স হতে পর্দা দূরত্ব, কিন্তু আমরা এটা দেখলাম যে লেন্স হতে পর্দা দূরত্ব যা চির হতে পর্দা দূরত্ব প্রায় সেমই হবে। ঠিক আছে, চির হতে পর্দা দূরত্ব, এটাকে সেজন্য সমান চিহ্ন না বলে একটু এই যে প্রায় প্রায় 2 মিটার। ঠিক আছে, তারপর আমাদেরকে বলছে, আচ্ছা এখানে জিনিসটা লিখেও দিচ্ছে কেন ব্যাপারটা করছে, যেহেতু লেন্স চিরের খুবই কাছাকাছি রাখা হয়, যেহেতু লেন্স চিরের খুবই কাছাকাছি রাখা হয়, চিরের খুবই কাছাকাছি রাখা হয়। ওকে, যেহেতু লেন্স হচ্ছে চিরের কি খুবই কাছাকাছি রাখা হয়। আচ্ছা, তারপর আমাদেরকে আরো ক্লু দিয়ে দিছে, আমাদেরকে এর সমান দিয়ে দিছে, এর সমান হচ্ছে 0.2 মিলিমিটার। হ্যাঁ, 0.2 মিলিমিটার। তো 0.2 মিলিমিটারকে আমরা যদি মিটারে নিই, 0.2 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, একটু গেল। তারপর আমাদেরকে বলে দিছে কেন্দ্রীয় চরম হতে প্রথম অবমের দূরত্ব, কেন্দ্রীয় চরম হতে প্রথম অবমের দূরত্ব। এখান থেকে আমরা ইজিলি এখানে থিটা, এই যে এখানে যে থিটা ক্রিয়েট হচ্ছে, এই থিটার মানটা আমরা বের করে বলতে পারি না আগের অঙ্কটার মতো ট্যান থিটা দিয়ে। হ্যাঁ, প্রথম অবমের দূরত্ব কত দিয়ে দিছে? প্রথম অবমের দূরত্ব দিয়ে দিছে 5 মিলিমিটার, বা এটাকে বলা হয় 5 ইন্টু 10⁻³ কি মিটার। একটু ক্লিয়ার? তাহলে এখন আমরা এখান থেকে ইজিলি ট্যান থিটা সমান লিখতে পারি যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো লম্ব কতটুক? লম্ব হচ্ছে যে এই যে এটুক কত দিছে 5 মিলিমিটার না, তাহলে 5 ইন্টু 10⁻³। আর এটুকের দৈর্ঘ্য কতটুক হবে? এটুকের দৈর্ঘ্য যা, ঠিক আছে, 2 মিটার। তাহলে কি হবে? 5 ইন্টু 10⁻³ ডিভাইড বাই কি 2। এখান থেকে আমি সরাসরি থিটার মানটা লিখে দিচ্ছি, সরাসরি থিটার মানটা লিখে হবে 0.143239 ডিগ্রি, 0.143239 ডিগ্রি, এটা হচ্ছে থিটার মান। তো এখন আমরা কি জানি? অবমের সত্য কি জানি? অপবর্তনের অঙ্কগুলো অনেক ইজি। ঠিক আছে, অবমের সত্য, সুতরাং অবমের সত্য হচ্ছে যে x ইজ ইকুয়াল n ল্যামডা, আমরা কি জানি? x ইজ ইকুয়াল n ল্যামডা ইকুয়াল a sin থিটা। এখান থেকে আমাদেরকে কি বের করতে বলছে? ল্যামডার মান বের করতে বলছে। সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি a sin থিটা ডিভাইড বাই n। তো আমাদের তো সবার মানই দেওয়া আছে, n এর মান 1। ঠিক আছে, এখান থেকে আমরা ল্যামডার মানটা পাবো, তোরা মান বসাই দিবি, ল্যামডার মানটা পাবো 4.0
99999 ইন্টু 10⁻7 মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, এই গেল আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অপবর্তন নিয়ে মোটামুটি ম্যাথ করা শেষ। তোদেরকে কি করতে হবে, তোদেরকে করতে হবে বইয়ের পিছনে পৃষ্ঠায় যে শাহজাহান তপনের পিছনের পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে, প্রতিটা চ্যাপ্টারের পিছনে পৃষ্ঠা অনুশীলনী ম্যাথগুলো আছে, এই প্রতিটা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এখন আমার দ্বারা তো সবগুলো ম্যাথ প্র্যাকটিস করা দেওয়া যাবে না, ঠিক আছে। এইগুলো আমি মোটামুটি যে ওই ম্যাথগুলো প্র্যাকটিস করাইছি, যে ম্যাথগুলো প্র্যাকটিস করলে মোটামুটি তোরা ওই ম্যাথগুলো টাচ করতে পারবি সবগুলো ম্যাথ, ঠিক আছে। তো ওগুলো নিজ থেকে প্র্যাকটিস করে আমাকে দেখাবি, এটা হচ্ছে তোদের হোমওয়ার্ক। তাহলে এখন আমরা অপবর্তনে কিছু বৈশিষ্ট্য করি, ঠিক আছে। অপবর্তনের বৈশিষ্ট্য। অপবর্তনের বৈশিষ্ট্য, আচ্ছা, অপবর্তনের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? অপবর্তনের বৈশিষ্ট্যগুলো হবে, 1 নম্বর আমরা লিখতে পারি, আচ্ছা আমরা আগে চিত্র আঁকি, কেমন চিত্র আঁকি। অপবর্তন মানে কি, চির, যেখানে হচ্ছে যে এক চির আঁকলাম, আর এখানে হচ্ছে আমরা একটা কি আঁকবো, পদ্মা আঁকবো, ঠিক আছে। অপবর্তন বলতে কি, আগে এটা তো বুঝতে হবে না আমাদের চোখের সামনে। আর আমরা অপবর্তন বলতে ইন্টার লাইফে কি বলছি, শুধু ফ্রন্ট হওয়ার শ্রেণীর অপবর্তন, ঠিক আছে। আমাদের ফ্রেন্ডের শ্রেণীর অপবর্তন নিয়ে মাথা ঘামাইতে হবে না। আর ফ্রন্ট হওয়ার শ্রেণীর অপবর্তন কি ছিল, এই যে সমতলীয় তরঙ্গ মুখ আসবে, সমতলীয় তরঙ্গ মুখ আসবে, সমতলীয় তরঙ্গ মুখ আসবে, ঠিক আছে। এই যে সমতলীয় তরঙ্গ মুখগুলো আসবে, আচ্ছা। সমতলীয়, এই যে এগুলো হচ্ছে কি, গণ উৎস, এগুলো হচ্ছে কি, গণ উৎস, গণ উৎস, এগুলো তো গত ক্লাসে বুঝিয়ে দিয়ে আসছি, ঠিক আছে। এই যে গণ উৎস, তো এখান থেকে সব গণ উৎস তার ঢুকতে পারবে না এক চিরের মধ্য দিয়ে, এখান থেকে ঢুকতে পারবে হচ্ছে শুধু এই গণ উৎসগুলো ঢুকতে পারবে। তারপর এই একদম কোণার মধ্যে, একদম কোণা ঘেঁষে যেটা, যে গণ উৎসটা আছে, এই যে কোণা ঘেঁষে যে গণ উৎসটা আছে, এটা কোণার কারণে ধার ঘেঁষে বেঁকে যাবে, এটাও ঠিক সেম ভাবে ধার ঘেঁষে বেঁকে যাবে, ঠিক আছে। তারপর আমাদের অপবর্তন আর ফ্রনসিন অপবর্তন আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে যে চির আর পদ্মার মাঝখানে কি রাখতাম, চির আর পদ্মার মাঝখানে আমরা একটা আহ লেন্স রাখতাম, উত্তর লেন্স রাখতাম, তাই না। এই যে উত্তর লেন্স রাখলাম, উত্তর লেন্সের কাজ কি ছিল, এই যে আলোকরশ্মিগুলোকে এক জায়গায় মিলিত করে দেওয়া, ঠিক আছে। আলোকরশ্মিগুলো কই, এই যে কিছু আলো এদিকে যাবে, কিছু আলো এদিকে যাবে, কিছু আলো এদিকে যাবে, যেদিকে যাক, তো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে দেওয়া হচ্ছে উত্তর লেন্সের কাজ ছিল, ঠিক আছে। এখন এই মিলিত হওয়ার পর এই জায়গাটা হয় চরম সৃষ্টি হইতো, কখনো অবন সৃষ্টি হইতো, হ্যাঁ। তো এই জায়গায় মিলিত করে দিত, এই জায়গায় মিলিত করবে বলতে কোনো কথা নেই, আমরা জাস্ট ধরে নিছি এই জায়গায় মিলিত হয়েছে। তো এই জায়গায় মিলিত হইলে তখন এই পি বিন্দুতে হয় চরম সৃষ্টি হইতে পারতো বা অবম সৃষ্টি হইতে পারতো, ঠিক আছে। এখন তোর কথা একটা একটা প্রশ্ন আসতে পারে, এখানে মানুষ কনফিউজ সৃষ্টি হয়, কনফিউজ হয়ে যায় মানে কি, যে একটু আগে তো বলে আসছে চরম অবম চরম অবম চরম অবম সৃষ্টি হবে, ঠিক আছে। তো এভাবে যদি মিলিতও হয়ে যায়, মিলিত হয়ে গেলে তাহলে এখানে তো একটা মাত্র চরম অবম পাওয়া ঘটনা দেখা যাচ্ছে, ঠিক না, একটা মাত্র চরম অবমের ঘটনা দেখা যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি লেন্স রাখার ফলে আমি তো শুধু একটা ঘটনা দেখেছি, লেন্স তো এখান থেকে এখানে আরো কয়েকটা আলো আছে, কয়েকটা এখানে মিলিত করছে, কয়েকটা এখানে মিলিত করছে, কয়েকটা এখানে মিলিত করছে, কয়েকটা এখানে মিলিত করছে, ওই অনুসারে, ঠিক আছে। আমরা শুধু এখন একটা একটা দেখাচ্ছি, এই জায়গায় মিলিত মিলিত হওয়ার ঘটনাটা দেখাচ্ছি, ওকে। এখন কথা হচ্ছে যে এখন আমরা হচ্ছে অপবর্তন কিছু বৈশিষ্ট্য করব, বৈশিষ্ট্যগুলো কি কি একটা একটা করে করতে থাকি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোন অংশসমূহ বিভিন্ন ধারালো বা তীক্ষ্ণ প্রান্তের ধাক্কা খেয়ে অপবর্তন সৃষ্টি হয়। অপবর্তন সৃষ্টি মানে কি, মানে বেঁকে যাওয়ার ঘটনা। এই যে গনুষ্যগুলো যে ধার ঘেঁষে বেঁকে যায়, এই যে ধার ঘেঁষে বেঁকে গেল কোথায়, এই যে এদিক দিয়ে যাচ্ছিল, এদিক দিয়ে যাওয়ার সময় ধারটা ঘেঁষে এদিক দিয়ে বেঁকে গেছে, এটা হচ্ছে অপবর্তন হওয়ার ঘটনা। তো প্রথম এটা কি বলতেছে, গনুষ্যগুলো, ঠিক আছে, গনুষ্য, কারণ গনুষ্যগুলো এতে বেঁকবে কারণ সমান্তরাল আলো ইয়াতে কি বলে, আলো তরঙ্গমুখে কি গনুষ্য পাওয়া যায়, ঠিক আছে। গনুষ্য সমূহ বিভিন্ন ধারালো, কোন উৎসসমূহ কোন উৎসসমূহ বিভিন্ন ধারালো বিভিন্ন ধারালো বিভিন্ন ধারালো বা তীক্ষ্ণ প্রান্তে তীক্ষ্ণ প্রান্তে কি হয়, তীক্ষ্ণ প্রান্তে হচ্ছে যে ধাক্কা খেয়ে অপবর্তন সৃষ্টি হয়, ধাক্কা খেয়ে
অপবর্তন অপবর্তন কি হয়? সৃষ্টি হয়। অপবর্তন সৃষ্টি হয়। তারপর 2 নাম্বার হচ্ছে যে কি বলা যায়? 2 নাম্বার হচ্ছে অপবর্তন ছালর সৃষ্টি হওয়া ডোরা বা বেতগুলোর প্রস্থ কখনো সমান থাকে না। অপবর্তন, আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। অপবর্তন ছালর সৃষ্টি হওয়া, অপবর্তন ছালর সৃষ্টি হওয়া, ছালর সৃষ্টি হওয়া ডোরার ডোরার প্রস্থ কখনো সমান থাকে না। অপবর্তন ছালর সৃষ্টি হওয়া ডোরাগুলোর 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 প্রস্থ কখনো সমান থাকে না। প্রস্থ কি থাকে না? সমান থাকে না। জিনিসটা কি বললাম? আমরা যখন ব্যতিচার পড়ছিলাম তখন আমি একটা কথা বলছিলাম যে এই যে চরম অবম চরম অবম চরম অবম এর মধ্যে সৃষ্টি হয়, এই চরমগুলো একটা ডোরা, অবমগুলো একটা ডোরা। আর ব্যতিচারের সময় কি দেখা গেছিল? ওই ডোরাগুলোর প্রস্থ সবগুলো সেম, প্রস্থর সাইজ হচ্ছে সেম, ঠিক আছে? চরম চরম একটা প্রস্থ সাইজ যেরকম, আরেকটা চরমের প্রস্থ সাইজ ঠিক সেরকম, আবার আরেকটা অবমের সাইজ যেরকম অবম, আর একটা অবমের সাইজ যেরকম আরেকটা চরমের সাইজ যেরকম, মানে ডোরাগুলোর সাইজ সবসময় একই থাকতো। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে যে ছালরটা সৃষ্টি হবে, অপবর্তন ছালর, এই যে এখানে চরম অবম, এখানে চরম অবম সৃষ্টি হবে, এইখানে যে ডোরাগুলো পাওয়া যাবে এই ডোরাগুলোর প্রস্থ কখনো একটার সাথে আরেকটা মিলবে না, ঠিক আছে? তাহলে এই গেল এটা। তারপর 3 নাম্বার পয়েন্ট কি বলতেছে? 3 নাম্বার পয়েন্ট বলতেছে সব চরম ও অবমের আলোক তীব্রতা সমান হয় না। সব চরম এবং ও অবমের আলোক তীব্রতা সমান হয় না। ও অবমের আলোক তীব্রতা সমান হয় না। আলোক তীব্রতা সমান হয় না, ঠিক আছে? সমান হয় না। কেন সমান হয় না? মানে কেন সমান হয় না এটা জানার দরকার নেই, এটা তো বৈশিষ্ট্য, অপবর্তনের বৈশিষ্ট্য, ঠিক আছে? মানে আমরা ব্যতিচারে পড়ে আসলাম যে একটা চরম, প্রথম চরমের যে তীব্রতা দ্বিতীয় চরমের ঠিক সেম তীব্রতা, তৃতীয় চরমের ঠিক সেম তীব্রতা, কেন্দ্রীয় চরমের তীব্রতা প্রায় অনেকটা সেমই থাকতো। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে প্রথম চরমের তীব্রতার সাথে দ্বিতীয় চরমের তীব্রতা কোনো মিল পাবি না, আর প্রথম অবমের তীব্রতার সাথে দ্বিতীয় অবমের তীব্রতা কোনো মিল পাবি না, ঠিক আছে? তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে অপবর্তনের সৃষ্ট হওয়া চরমগুলো একদম উজ্জ্বল হয় না, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। অপবর্তনে অপবর্তনে সৃষ্ট হওয়া চরমগুলো, চরম মানে কি? আলো দেখা যাবে, কিন্তু একদম পিওর আলো দেখা যাবে না, মানে হালকা হালকা আলো জ্বলবে যে সবগুলোর ক্ষেত্রে, প্রথম চরম, দ্বিতীয় চরম, তৃতীয় চরম, এবং সবগুলো চরমে পিওর আলো দেখতে পারবি না, পারবি যে কি? হালকা হালকা আলো। তো অপবর্তনে সৃষ্ট হওয়া চরমগুলো একদম উজ্জ্বল হয় না। চরমগুলো চরমগুলো একদম কি হয় না? একদম উজ্জ্বল হয় না, উজ্জ্বল হয় না। ওকে, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, উজ্জ্বল হয় না। আর দূরত্ব বাড়ার সাথে সাথে উজ্জ্বলতা হ্রাস পেতে থাকে, ঠিক আছে? তারপর লিখতে পারি দূরত্ব বাড়ার সাথে সাথে, দূরত্ব বাড়ার সাথে সাথে কি হয়? উজ্জ্বলতার হ্রাস ও উজ্জ্বলতার কি হইতে থাকে? এটাকে কি বলা যায়? উজ্জ্বলতা হ্রাস পেতে থাকে, ঠিক আছে? উজ্জ্বলতা কি পেতে থাকে? হ্রাস পেতে থাকে। এই ব্যাপারটা দ্বারা কি বুঝাইছে? এই ব্যাপারটা দ্বারা বুঝাইছে যে এই যে প্রথম চরমটা একটু গাঢ় হবে, দ্বিতীয় চরমটা একটু হালকা হবে, তৃতীয় চরমটা আরেকটু হালকা হবে, চতুর্থ চরমটা আরেকটু হালকা হবে, এটা, ঠিক আছে? এই গেল 4টা পয়েন্ট। তারপর 5 নাম্বার পয়েন্ট আমি এই পাশে লিখে দিচ্ছি যেহেতু জায়গা নেই। 5 নাম্বার পয়েন্ট আমি এই পাশে লিখি। 5 নাম্বার পয়েন্টে বলতেছে যে কি বলে, অনুরূপভাবে অবমগুলো সম্পূর্ণ অন্ধকার থাকে না। অবমগুলো অবমগুলো তো হালকা হালকা লাইট দেখা যাবে, একদম পিওর অন্ধকার পাবি না, ঠিক আছে? অবমগুলোতেও অবমগুলোতেও সম্পূর্ণ অন্ধকার থাকে না, সম্পূর্ণ অন্ধকার থাকে না, সম্পূর্ণ অন্ধকার অন্ধকার কি থাকে না? অন্ধকার থাকে না, ঠিক আছে? ওকে, অন্ধকার থাকে না। এতে কিছু না কিছু আলো থেকেই যায়, এতে কিছু না কিছু আলো থেকেই যায়, কিছু না এতে কিছু না কিছু কি আলো থেকেই যায়। এই গেল আরেকটা ঘটনা। তাহলে এগুলো গেল অপবর্তনের বৈশিষ্ট্য। তার পরীক্ষায় যদি এখন আসে অপবর্তন আর ব্যতিচারের মধ্যে পার্থক্য কি? এই যে ব্যতিচার, অপবর্তন আর ব্যতিচারের মধ্যে পার্থক্য। অপবর্তন আর ব্যতিচারের মধ্যে পার্থক্য কি? সৃষ্টির কারণ। ব্যতিচারে অবশ্যই দুইটা আলোক তরঙ্গ কি হইতে হয়? অবশ্যই পরিবর্তন করতে হয়। আর কিন্তু অপবর্তনে পরিবর্তন করতে হয় না, ঠিক আছে? তারপর হচ্ছে উৎস। হ্যাঁ,
ব্যতিচারের ক্ষেত্রে কি করতাম, আমরা সরাসরি টর্চ লাইট মারতাম, টর্চ লাইট মনে আছে। আর ইয়াতে অপবর্তন টর্চ লাইট বলতে আমি একটা উদাহরণ দিলাম আর কি, এক্সাম্পল দিলাম। তারপর হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি দেখতাম, মানে উৎসটা কোন দিক থেকে, মানে মেইন উৎস থেকে কি হইতো, তরঙ্গগুলো যাচ্ছে কাছাকাছি। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে গৌণ উৎস কাজ করে। গৌণ উৎস কেন কাজ করে, আর এখানে সমান্তরাল তরঙ্গমুখ পাওয়া যায়। আর সমান্তরাল তরঙ্গমুখ কখন পাওয়া যায়, যখন আমাদের মেইন উৎসটা অনেক দূরে অবস্থিত, অনেক দূরে অবস্থিত, এগুলো বুঝে দিয়ে আসছি, ঠিক আছে। সেজন্য হচ্ছে গৌণ উৎস থেকে তখন হচ্ছে পরবর্তীতে অপবর্তন সৃষ্টি ঘটনাটা ঘটে। হ্যাঁ, কারণ মেইন উৎস থেকে আস্তে আস্তে ওগুলো গৌণ উৎস হয়ে যায়, প্রতিটা গৌণ উৎস হিসেবে কাজ করে। এগুলো পরে দিয়ে আসছি। ডোরার প্রস্থ, হ্যাঁ ব্যতিচারের ক্ষেত্রে কি হতো, সাধারণত সবগুলো ডোরার প্রস্থ সমান হতো, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে ডোরার প্রস্থগুলো সমান হয় না। তা হচ্ছে অন্ধকার ডোরায় আলোর উপস্থিতি। হ্যাঁ, ব্যতিচারের ক্ষেত্রে যেটা অন্ধকার ডোরা পাইতাম এটা সম্পূর্ণ অন্ধকার থাকতো, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে কি হতো, সম্পূর্ণ অন্ধকার হয় না। ঠিক আছে, উজ্জ্বলতা কি হয়, ব্যতিচারের ক্ষেত্রে সকল ডোরায় উজ্জ্বলতা সমান, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে সকল ডোরা উজ্জ্বলতা সমান না, আস্তে আস্তে উজ্জ্বলতা হ্রাস পেতে থাকে। হ্যাঁ, প্রথম চরমে একদম উজ্জ্বলতা পাওয়া যাবে এমন না, কিন্তু দ্বিতীয় চরমে আরেকটু কম, তৃতীয় চরমে আরেকটু কম, এরকম করে। ঠিক আছে, তাহলে এইগুলো ব্যতিচার আর অপবর্তনের মধ্যে পার্থক্য, এই কয়েকটা লিখে দিলে হবে। আর ইন্টার লাইফে আমাদের ফর্নওয়ার শ্রেণীর অপবর্তন নিয়ে আলোচনা করা আছে, তো আমাদের ফ্রেনেল শ্রেণীর অপবর্তন নিয়ে ভাবতেই হবে না। ঠিক আছে, আমরা অপবর্তন বলতেই বুঝবো ফর্নওয়ার শ্রেণীর অপবর্তন। ঠিক আছে, তো এই পার্থক্যটা পরীক্ষা লিখে দিলে হয়ে যাবে। কয়েকটা পার্থক্য, 5টা পার্থক্য দিছি। তো এখন এতক্ষণ যা অপবর্তন পড়ায় সেটা গেল এক চিৎ দ্বারা অপবর্তন সৃষ্টি হওয়ার ঘটনা। কয় চিৎ দ্বারা, এক চিৎ দ্বারা অপবর্তন সৃষ্টি হওয়ার ঘটনা। এখন কথা হচ্ছে এক চিৎ দ্বারা অপবর্তন এক চিৎ দিয়ে সৃষ্টি হয়, কিন্তু আরেকটা ঘটনার মাধ্যমে আমরা অপবর্তন সৃষ্টি করতে পারি। ওই ঘটনাটাকে বলা হয় গ্রেটিং। ওই ঘটনাটাকে কি বলা হয়, ওই ঘটনাটাকে বলা হয় গ্রেটিং। তাহলে গ্রেটিং দ্বারা অপবর্তন কেমনে সৃষ্টি করে ভাইয়া, তাহলে এটা যদি আমি লিখি যে গ্রেটিং দ্বারা অপবর্তন সৃষ্টি, এখন হচ্ছে আমরা করবো গ্রেটিং দ্বারা অপবর্তন। গ্রেটিং দ্বারা অপবর্তন, অপবর্তন, ওকে। তাহলে গ্রেটিং দ্বারা অপবর্তন কেমনে সৃষ্টি হয়, এতক্ষণ একটা চিট দিয়ে বসছিলাম তাই না, এতক্ষণ কি বসছিলাম, একটা চিট দিয়ে বসছিলাম। এখন আমরা কি করব, এখন আমরা একটু চালাকি করব। এখন একটা আমরা আমরা নিজেরা কয়েকটা চির বানাবো। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে চির বানাবো। আর এখানে হচ্ছে আমাদের পদ্মা, এখানে হচ্ছে আমাদের পদ্মা। তো রেটিং কি বলতেছে, রেটিং বলতেছে এই যে কতগুলো চির বানাইছি দেখছস, এই যে অনেকগুলো চির বানালাম, সবগুলো কিন্তু সমান সাইজের চির হবে, সবগুলো সমান সাইজের চির হবে, সবগুলো সমান সাইজের চির হবে। সেখানে আমি আরেকটু কাজ করতে পারতাম, চিরগুলো কিন্তু এরকম সূক্ষ্ম সূক্ষ্ম সাইজেরই হবে, কিন্তু আমাদের তো এখন বোঝার সুবিধার্থে একটা কাজ করতে হবে, একটু বড় চিরগুলো একটু বড় বড় করে রাখতে হবে। ঠিক আছে, জাস্ট বোঝার সুবিধার্থে এটা অন্য কালার দিয়ে দিই, বোঝার সুবিধার্থে আমাদের চিরগুলো একটু বড় বড় সাইজে রাখি। ঠিক আছে, এটা গেল একটা চির, এটা গেল একটা, এটা গেল আরেকটা, এটা পুরোটা কেন গেল গা, ঠিক আছে। এটা গেল আরেকটা, এটা গেল আরেকটা, ঠিক আছে। এই যে কয়েকটা চির বানালাম। এখন কথা হচ্ছে যে এই চিরের যে প্রস্থ, এই চিরের প্রস্থগুলাকে বলা হয় বি, বি দিয়ে চিহ্নিত করা হয়, এটা একটা বি। ঠিক আছে, তারপর হচ্ছে যে মানে একটু সাইজ ও বি, একটু সাইজ ও বি, একটু সাইজ ও বি, একটু সাইজ ও বি, ঠিক আছে, একটু সাইজ ও বি। আচ্ছা, তারপর হচ্ছে যে দেখতো একটা চিরের শেষ এখানে, তাই না, আর আরেকটা চিরের শুরু এখানে, তাই না, আরেকটা চিরের শুরু এখানে। এই সাইজটাকে বলা হয় এ, এটাকে চিহ্নিত করা হয় এ দ্বারা। ঠিক আছে, অনেক ক্ষেত্রে উল্টা করছে, অনেক ক্ষেত্রে কি হচ্ছে, চিরের প্রস্থটাকে বি দিয়ে আর সরি চিরের প্রস্থটাকে এ দিয়ে আর একটু সাইজকে বি দিয়ে প্রকাশ করছে, কিন্তু আমাদের আমি এইভাবে শিখাচ্ছি আর কি, চিরের প্রস্থকে যে কোনো একভাবে করলেই হলো। ঠিক আছে, একটু সাইজকে আমরা কি বলতেছি, একটু সাইজকে আমরা বলতেছি বি, সরি এ বলতেছি কি একটা চিরের শেষ, মানে এই যে এই চিরটা শেষ এখানে, আরেকটা চিরের শুরু এখানে না, এই এই যে মধ্যবর্তী যে দূরত্বটা এটাকে বলা হয় এ। ঠিক আছে, আচ্ছা সরি সরি সরি, কারেকশন কারেকশন কারেকশন, ঠিক আছে, আমি খেয়াল করিনি কি বলতেছি। আমি ভুলে অপবর্তন গ্রেটিং ধ্রুবক পড়ায় ফেলতেছিলাম এতক্ষণ।
গ্রেটিং ধ্রুবক পরে ফেলতেছিলাম, এটা অ্যাকচুয়ালি গ্রেটিং ধ্রুবক একটু পরে। এখন কথা হচ্ছে যে একটা রেখার দৈর্ঘ্য, এই যে একটা রেখার দৈর্ঘ্য, আমি যদি আরো দিই, কোথায় গেল লাল দাগগুলো কেটে ফেলি। আচ্ছা, একটা রেখার দৈর্ঘ্য, একটা রেখার দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে? একটা রেখার দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে এই যে এটা একটা রেখার দৈর্ঘ্য না, এটা হচ্ছে সাইজ হচ্ছে এ। এই যে সবুজ কালার একটা রেখা পাওয়া গেলে এটা সাইজ এ, সবুজ কালার একটা রেখা পাওয়া গেলে এটা হচ্ছে এ, সবুজ কালার আরেকটা রেখা পাওয়া গেলে এটা হচ্ছে এ, সবুজ কালার আরেকটা রেখা পাওয়া গেলে এটা হচ্ছে এ। তো অপবর্তন গ্রেটিং ধ্রুবক বলতে বোঝাচ্ছে, অপবর্তন গ্রেটিং ধ্রুবক বলতে বোঝাচ্ছে একটা রেখার শেষ এখানে, একটা রেখার শেষ কোথায়? একটা রেখার শেষ হয়েছে, সরি রেখার শেষ বলতেছে একটা চিরের শেষ হয়েছে এখানে, বা একটা রেখার শুরু। আর আরেক, এটাকে কিভাবে বোঝানো যায়? আচ্ছা, একটা চিরের শেষ যেখানে, আরেকটা চিরের এই যে এতক্ষণ কি বুঝে আসছিলাম? এতক্ষণ বুঝে আসছিলাম এর মানটা দ্বারা অ্যাকচুয়ালি গ্রেটিং ধ্রুবক বুঝে ফেলছিলাম ভুলে। গ্রেটিং ধ্রুবক হচ্ছে a প্লাস বি, ঠিক আছে? গ্রেটিং ধ্রুবক কি? গ্রেটিং ধ্রুবক হচ্ছে যে a প্লাস বি। এই যে এখানে দেখ, এই চিটটা আছে না, এই চিটটার শেষ হচ্ছে এটা, আবার এই চিটটার ইয়া দেয়, মানে এই চিটটার শেষ হচ্ছে এখানে, ঠিক আছে? তারপর এখান থেকে হচ্ছে আরেকটা চিরের শুরু হচ্ছে। হুম, একটা চিরের মধ্যবর্তী জায়গার দূরত্ব হচ্ছে বি, আর একটা রেখার দৈর্ঘ্য হচ্ছে যে এ। আর গ্রেটিং ধ্রুবক দ্বারা বোঝাচ্ছে এ প্লাস বি, এটাই, এটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক, ঠিক আছে? তাহলে আমরা গ্রেটিং ধ্রুবকটা আগে কি এটা বুঝতে হবে আমাদেরকে, গ্রেটিং ধ্রুবক জিনিসটা কি। ওকে, তাহলে গ্রেটিং ধ্রুবক জিনিসটা কি? গ্রেটিং ধ্রুবকটা জিনিসটা হচ্ছে এ প্লাস বি। আমরা লিখতে পারি এখানে যে গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবক হচ্ছে যে এ প্লাস বি। আমি আমি দুঃখিত, কারণ এই ব্যাপারটা একটু বেশি গায়ে ফেলছিলাম, আসলে এটা একদম ইজি জিনিস, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে সহজ বাংলা ভাষায় কথা বলতে গেলে চিরের প্রস্থ হচ্ছে বি, আর রেখার দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে গ্রেটিং ধ্রুবক হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি মিলে যে দৈর্ঘ্যটা হচ্ছে এটা মিলে হচ্ছে গ্রেটিং ধ্রুবক, ঠিক আছে? এটা হচ্ছে সেজন্য ডি হচ্ছে এ প্লাস বি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদেরকে আরেকটা টার্মের সাথে পরিচয় দিতে হবে। গ্রেটিং ধ্রুবক ডি সমান এ প্লাস বি। আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, এ প্লাস বি, এই দৈর্ঘ্যটার মধ্যে, এই দৈর্ঘ্যের মধ্যে রেখার সংখ্যা পাইছি, এই দৈর্ঘ্যের মধ্যে, এই দৈর্ঘ্যের মধ্যে রেখার সংখ্যা, রেখার সংখ্যা হচ্ছে কি পাইছি? রেখার সংখ্যা পাইছি যে একটা। দেখতো, খেয়াল করে দেখতো রেখার সংখ্যা কেন একটা পাইছি। এ দেখ, এ প্লাস বি, এ প্লাস বি, এখানে মধ্যে রেখা পাইছি কয়টা? একটা না? এতটুক থেকে এতটুকের মধ্যে রেখা পাইছি কয়টা? একটা। এই রেখাটা তো এর পরের হিসাব করা হবে। এই যে এতটুক থেকে এতটুক পর্যন্ত হিসাবে রেখা পাইছি কয়টা? একটা, ঠিক আছে? তাহলে একক দৈর্ঘ্যের মধ্যে, একক দৈর্ঘ্যের মধ্যে রেখার সংখ্যা হচ্ছে 1 ডিভাইড বাই a প্লাস বি। আর 1 ডিভাইড বাই a প্লাস বি কে কি বলা হয়? 1 ডিভাইড বাই ডি। আর এটা গ্রেটিং পড়ার সময় আমাদের আরেকটা টার্ম যে n, n হচ্ছে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা সমান কত? এটা হচ্ছে 1 ডিভাইড বাই ডি, ঠিক আছে? এই গেল গ্রেটিং ধ্রুবকের কিছু ব্যাপার স্যাপার। তাহলে গ্রেটিং ধ্রুবক দ্বারা অপবর্তন দ্বারা কি কি লেখা যায়, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে আসি, লাইনে আসি, মানে কিছু কথা। অনেকগুলো সমপ্রস্থের রেখাচিত্র পরস্পরের, মানে পরস্পর স্থাপন করে যে অপবর্তন সৃষ্টি করে তাকে গ্রেটিং দ্বারা অপবর্তন বলে, ঠিক আছে? তাহলে গ্রেটিং দ্বারা অপবর্তন বলতে কি বুঝবো? অনেকগুলো, এই যে এখানে অনেকগুলো দেখাই যাচ্ছে, অনেকগুলো, অনেকগুলো সমপ্রস্থের রেখাচিত্র, অনেকগুলো সমপ্রস্থের রেখাচিত্র পরস্পর, অনেকগুলো সমপ্রস্থের রেখাচিত্র কি পরস্পর, পরস্পর কি স্থাপন করে, পরস্পর স্থাপন করে। রেখাচিত্র মানে কি? রেখাও আছে আবার ছিদ্রও আছে, রেখাও আছে ছিদ্র আছে, রেখা আছে ছিদ্র আছে, এই যে অনেকগুলা, অনেকগুলা না, এখানে অনেকগুলো আছে, আমি জাস্ট কয়েকটা আছি, ঠিক আছে? স্থাপন করে যে অপবর্তন সৃষ্টি করে তাকে গ্রেটিং দ্বারা অপবর্তন বলে। স্থাপন করে যে, যে অপবর্তন সৃষ্টি করা হয়, যে অপবর্তন সৃষ্টি করা হয়, যে অপবর্তন সৃষ্টি করা হয়, সৃষ্টি করা হয় তাকে গ্রেটিং দ্বারা অপবর্তন বলে। সৃষ্টি করা হয় তাকে, তাকে কি বলা হয়? গ্রেটিং দ্বারা অপবর্তন বলে।
গ্রেটিং দ্বারা অপবর্তন বলে। ওকে, এটা গেল প্রথম গ্রেটিং দ্বারা অপবর্তন একটা ঘটনা। তারপর হচ্ছে যে অপবর্তন সৃষ্টির জন্য এই বিশেষ ব্যবহারের নাম হচ্ছে গ্রেটিং বা ঝাঁঝরি। ঠিক আছে, এই ব্যবহারটাকে বলা হয় এই যে গ্রেটিং বা ঝাঁঝরি। আমরা লিখতে পারি এই যে এই বিশেষ যে মেকানিজম, এই যে ফুল মেকানিজমটা, এটাকে বলা হয় গ্রেটিং বা ঝাঁঝরি। ঠিক আছে, গ্রেটিং বা ঝাঁঝরি বলতে এটা ফুল মেকানিজম, এটা তো পদ্মা, এটা তো পদ্মা তাই না, এটা তো পদ্মা, মানে গ্রেটিং মেকানিজম হচ্ছে এটা। ঠিক আছে, এই মেকানিজমটাকে বলা হয় গ্রেটিং গ্রেটিং বা ঝাঁঝরি। ঠিক আছে, অপবর্তন সৃষ্টির জন্য এই বিশেষ ব্যবহার, অপবর্তন সৃষ্টির জন্য, অপবর্তন কি সৃষ্টির জন্য এই বিশেষ ব্যবহার নাম, এই বিশেষ ব্যবহার নাম, এই বিশেষ ব্যবহার নাম গ্রেটিং বা ঝাঁঝরি, গ্রেটিং বা ঝাঁঝরি। ঠিক আছে, তারপর আমরা কি কি লিখতে পারি। তারপর হচ্ছে গ্রেডিং অ্যাকচুয়ালি প্রধানত দুই প্রকার। গ্রেডিং অ্যাকচুয়ালি প্রধানত কয় প্রকার? গ্রেডিং অ্যাকচুয়ালি হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নিঃসরণ বা নির্গমন গ্রেডিং, আর একটা হচ্ছে প্রতিফলন গ্রেডিং। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি গ্রেডিং প্রধানত দুই প্রকার। গ্রেডিং প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে যে নিঃসরণ বা নির্গমন গ্রেডিং, নিঃসরণ বা নির্গমন গ্রেডিং, নির্গমন গ্রেডিং। আরেকটা হচ্ছে প্রতিফলন গ্রেডিং, প্রতিফলন গ্রেডিং, প্রতিফলন গ্রেডিং, প্রতিফলন গ্রেডিং। এখান থেকে আমাদের আসবে যে অনলি নিঃসরণ বা নির্গমন গ্রেডিংটা আসবে। এটা আমাদের কি, এটা আমাদের সিলেবাসে নাই, আমাদের ইন্টারের সিলেবাসে নাই, সিলেবাসে নাই। ঠিক আছে, শুধু ইন্টার না, মানে অ্যাডমিশনের সিলেবাসও নাই, আমাদের আসবে যে নিঃসরণ বা নির্গমন গ্রেডিং। তাহলে বুঝাতে পারছি। আচ্ছা, গ্রেডিং ধ্রুবক কাকে বলে এটাও আসে মাঝে মাঝে। হোয়াট ইজ গ্রেডিং ধ্রুবক? গ্রেডিং ধ্রুবক তো একটু আগে বুঝিয়ে দিয়ে আসছি, a প্লাস বি, ঠিক না? গ্রেডিং ধ্রুবকটা কি, এটা আবার মাঝে মাঝে আসে। গ্রেডিং ধ্রুবক, গ্রেডিং ধ্রুবক কাকে বলে? গ্রেডিং ধ্রুবক হচ্ছে একটি চিরের শুরু থেকে, একটি চিরের শুরু থেকে, একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেডিং ধ্রুবক বলে। চিরের শুরু থেকে পরবর্তী চিরের পরবর্তী চিরের চিরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেডিং ধ্রুবক বলে। চিরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেডিং ধ্রুবক বলে, গ্রেডিং ধ্রুবক বলে। ঠিক আছে, আচ্ছা তাহলে ব্যাপারটা কি বললো, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে একটা চিরের কি শুরু, একটি চিরের শুরু, আবার পরবর্তী চিরের শুরু, মানে একটি রেখা শুরু, এটাও পরবর্তী রেখা শুরু। এই যে এখান থেকে যে দৈর্ঘ্যটা, এখান থেকে একটু পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হয় গ্রেডিং ধ্রুবক। এখান থেকে এটুকু দূরত্বের মধ্যে একটা করতেছে এ, আর একটা করতেছে বি, সেজন্য বলা হয় a প্লাস বি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল গ্রেডিং ধ্রুবক, গ্রেডিং কি সেই। হ্যাঁ, তাহলে আমরা কি কি ফর্মুলা পাইছি এটা একটু দেখি। কি কি ফর্মুলা পেলাম? একটা পাইছি আমরা যে, একটা পাইছি আমরা d is equal a plus b, আরেকটা পাইছি n is equal 1 by a plus b, বা এটাকে বলা হয় 1 by d। এই দুটো জিনিস পাইছি সূত্র। ঠিক আছে, যেখানে d সমান কি বোঝাচ্ছে? d সমান বোঝাচ্ছে গ্রেডিং ধ্রুবক, গ্রেডিং ধ্রুবক। আর n সমান কি বোঝাচ্ছে? একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যে কি রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমরা একটা কি ফর্মুলা পাইলাম এতক্ষণ। তারপর হচ্ছে গ্রেটিং এ অপবর্তন, গ্রেটিং এ চরম সত্য কি, অপবর্তন গ্রেটিং এ অবমেয় সত্য কি। ঠিক আছে, চরমে সত্য, চরমে সত্য, চরমে সত্য আবার আমাদেরকে ব্যতিচারের সূত্রে ফিরে যেতে হবে। আমাদের সত্য এক চির দ্বারা অপবর্তনের ক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়, বাকি সব সূত্র সেমই থাকে। ঠিক আছে, চরম সত্য আর অবমেয় সত্য সেম থাকে। অবমেয় সত্য কি? হুম,
ওকে, চরম সত্য কি আর অপূর্ণ সত্য কি? চরম সত্য হচ্ছে যে x ইজ ইকুয়াল কি হতে হবে, x ইজ ইকুয়াল n ল্যামডা হইতে হবে, ওই যেটা জানি। আর a sin থিটার জায়গায় রেটিং এর ক্ষেত্রে a sin থিটার জায়গায় এটা হবে d sin থিটা, d sin থিটা। আর অপূর্ণ সত্য কি হবে, x ইজ ইকুয়াল কি হতে হবে, x ইজ ইকুয়াল কি হতে হবে অপূর্ণ সত্য 2n + 1 2n + 1 ল্যামডা বাই 2, ঠিক আছে। আর এটা কি হবে d sin থিটা, a sin থিটা হবে না, এখানে তো d sin থিটা হবে। আর d দ্বারা কি বোঝায়, অপবর্তন রেটিং, ঠিক আছে, রেটিং ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে আবার এখানে একটা জিনিস ব্যবহার হচ্ছে, আমরা যদি এখানে n এর ভ্যালু 0 বসাই, 0 ভ্যালু বসালে কি পাবো, কেন্দ্রীয় চরম পাবো, কেন্দ্রীয় চরম পাবো, ঠিক আছে। n এর ভ্যালু যদি 1 বসাই, প্রথম চরম পাবো, কোনো প্যাচ নাই, প্রথম চরমই পাবো, ঠিক আছে। n এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে আমরা কি পাবো, দ্বিতীয় চরম পাবো, হ্যাঁ। আর n এর ভ্যালু যদি p বসাই, মানে p মানে ওটা p চরম পাবো, এটাই, ঠিক আছে, p চরম পাবো। কিন্তু অবমের ক্ষেত্রে দেখা যায় n এর ভ্যালু যখন আমরা কি বসাবো, n এর ভ্যালু যখন আমরা 0 বসাবো, তখন পাবো অ্যাকচুয়ালি প্রথম অবম, ঠিক আছে, ওই যে ব্যতিচারের মতন আর কি, প্রথম অবম। n এর সমান n এর ভ্যালু যখন কি বসাবো 1 বসাবো, তখন পাবো কি, তখন পাবো অ্যাকচুয়ালি দ্বিতীয় অবম। n এর ভ্যালু যখন 2 বসাবো, পাবো 2 বসালে পাচ্ছি 3 নাম্বার চরম, তাই না, তৃতীয় চরম, সরি তৃতীয় অবম। 1 বসালে পাচ্ছি দ্বিতীয় অবম, 2 বসালে পাচ্ছি তৃতীয় চরম, সরি চরম বলতেছি, অবম। আর n সমান 3 বসালে পাবো চতুর্থ অবম, তার মানে অলওয়েজ 1 বেশি করে পাচ্ছি, তাই না, কারণ 0 বসালে প্রথম অবম পেয়ে যাচ্ছি, হ্যাঁ। তাহলে এখন কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি n সমান যদি p বসাই, তাহলে আমরা পাবো p প্লাস 1 তম অবম, ঠিক আছে, 1 অবম। তো এই গেল চরম সত্য অবম সত্য। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অপবর্তন গ্রেডিং নিয়ে ম্যাথ আসলে কখনো অবমের সত্য নিয়ে কোনো ম্যাথই আসে না, ঠিক আছে, গ্রেডিং এ অবম হতে কোনো ম্যাথ আসে না। এখানে আমরা একটা জিনিস নোট লিখে দিতে পারি, কি দিতে পারি, নোট লিখে দিতে পারি, নোট, রেটিং এ অবম হতে কোনো ম্যাথ আসে না, যদি আসে তাহলে আমরা পারবো, ঠিক আছে, আসলে কি করতে হবে সেটা দেখাই দিলাম। তো কোনো ম্যাথ কি আসে না, ওকে, রেটিং অবম হতে কোনো ম্যাথ আসে না। আর যদি কোশ্চেনে যদি চরম আর অবম কোনো কিছু উল্লেখ করা না থাকে, আমরা কি ধরে ম্যাথ করবো, আমরা অবশ্যই চরম ধরে ম্যাথ করবো, কারণ চরমের সূত্রটা সহজ, x = n ল্যামডা, অবমের সূত্র হচ্ছে x = 2n + 1 ল্যামডা বাই 2। তো এই সূত্র থেকে এই সূত্র সহজ না, তাহলে কিছু বলা না থাকলে আমরা চরম ধরে ম্যাথটা করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন সামনে আগাই, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে n এর একটা জিনিস আমাদের একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়, n এর জিনিসটা, হ্যাঁ। n দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ধর 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে রেখা আছে 50টা, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে 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 রেখা আছে কয়টা, রেখা আছে 50টা। তাহলে n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু হবে n ইজ ইকুয়াল হবে, একক দৈর্ঘ্যে কয়টা আছে, 5 সেন্টিমিটার আছে 50টা, তাহলে একক দৈর্ঘ্যে আছে 50 ডিভাইড বাই 5টা, ঠিক আছে, এটা হচ্ছে n বোঝায়, ঠিক আছে। মোটামুটি সবকিছু ক্লিয়ার করে দিয়ে আসলাম, এখন আমরা ম্যাথে যাব, রেটিং নিয়ে কয়েকটা ম্যাথ করবো আমরা। আমি প্রশ্নগুলো রেডি করে রাখছি, যে কি বলতেছে, একটি সমতল অপবর্তন রেটিং এ প্রতি সেন্টিমিটারে 3000 লাইন আছে, প্রতি সেন্টিমিটারে বলেই দিছে 3000 লাইন আছে, তার মানে ডাইরেক্টলি এর এর মানেই দিয়ে দিছে, ঠিক আছে, আমাদেরকে আর বের করতে হবে না একক দৈর্ঘ্যে কয়টা লাইন আছে বা রেখা আছে। এই রেটিং কে এত তরঙ্গ দৈর্ঘ্যের বিশিষ্ট এক বর্ণী আলোক তরঙ্গ আলোক রশ্মি দ্বারা আলোকিত করা হলো, তৃতীয় ক্রমের অপবর্তন কোণ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা আসো সলিউশন করি, হ্যাঁ, একদম ইজি ম্যাথ এগুলা, রেটিং নিয়ে ম্যাথ গুলো অনেক ইজি, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে প্রথমে n এর মান ডাইরেক্টলি দিয়ে দিছে, n ইজ ইকুয়াল কত, 3000টা লাইন আছে প্রতি সেন্টিমিটারে, 5 সেন্টিমিটারে 3000 লাইন আছে। তো আমাদেরকে ব্যাপারটা মিটারে কনভার্ট করতে হবে না, অঙ্কটা অলওয়েজ আমরা মিটারে করি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 3000 ডিভাইড বাই, মানে প্রতি সেন্টিমিটার x 3000 লাইন আছে, এটাকে এভাবে লিখতে পারি না 3000, আমি এই জিনিসটা জাস্ট একবার ভেঙে দেখাচ্ছি, এর পরবর্তীতে আমি ভেঙে দেখাবো না। 1 সেন্টিমিটারকে কি লেখা যায়, 10 ইনভার্স 2 মিটার না, মানে 100 দ্বারা ভাগ করবো 1 সেন্টিমিটারকে, 100 দ্বারা ভাগ করলে মিটার আসে। তাহলে আমরা বলতে পারি না যে, তারপর 10 ইনভার্স 2 দ্বারা কি বোঝাচ্ছে, আমি জাস্ট একবারে দেখাই দিচ্ছি জিনিসটা, কারণ এই জিনিসটা অনেকে মিস্টেক করে, 10 ইনভার্স 2 দ্বারা আবার
এটা বুঝাচ্ছে না? হ্যাঁ, আমাদেরকে তো বের করতে হবে প্রতি মিটারে কয়টা আছে। তো এখন 3000 ইন্টু এটাকে এভাবে লেখা যায় না যে, সরি এখানে তো স্কোয়ার হবে, ঠিক আছে, যে 10 স্কোয়ার ডিভাইড বাই 1। তো এখন ব্যাপারটা এইভাবে দাঁড়ায় কিনা দেখতো, 3000 ইন্টু 10 স্কোয়ার ডিভাইড বাই 1, তাহলে প্রতি মিটারে আছে 3000 ইন্টু 10 স্কোয়ারটা কি লাইন আছে, রেখা আছে, ঠিক আছে। তাহলে জিনিসটা কনভার্সনটা শিখছো তো। তাহলে এখন আমাদের আরো কি দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে। ল্যামডার মান কত দিছে ভাইয়া, 5 ইন্টু 5 6 ইন্টু 10 ইনভার্স 7 মিটার, ঠিক আছে। আর n সমান কত বলছে, তৃতীয় ক্রমের অপবর্তন কোণ নির্ণয় করো, তৃতীয় ক্রমের অপবর্তন কোণ নির্ণয় করো, n সমান 3। তাহলে থিটা সমান কত এটা বের করতে বলছে। চরম নাকি অবম এটা বলে নাই, আমরা কি ধরে করব, চরম ধরে করব। আর অপবর্তন গ্রেটিং এ কখনো অবম নিয়ে ম্যাথ আসে না, ঠিক আছে। আর আসলেও আমরা পারবো আশা করি, ঠিক আছে। তাহলে চরমের সত্য, আমরা চরমের সত্য সমান কি জানি, x ইকুয়াল n ল্যামডা। আবার n ল্যামডা সমান কি জানতাম, t sin থিটা, এখান থেকে থিটার মান বের করতে হবে, ঠিক না, থিটার মান বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমাদেরকে ডি এর মান তো নাই, কারণ ডি এর মান বের করতে হলে এ আর বি এর মান জানতে হবে। একটা রেখার দৈর্ঘ্য কত আর একটা চিরের প্রস্থ কত, রেখার প্রস্থ আর চিরের প্রস্থ যোগফল। এখানে রেখার প্রস্থেরও কিছু দেওয়া নেই, চিরের প্রস্থেরও কিছু দেওয়া নেই। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না ভাইয়া, দেখো n ল্যামডা সমান ডি সমান আমরা কি জানতাম 1/n, হ্যাঁ, sin থিটা। এখান থেকে আমাদের n এর মানও দেওয়া আছে, ল্যামডার মানও দেওয়া আছে, n এর মানও দেওয়া আছে, আর sin এর মান তো আমরা ইনভার্স করে বের করব। তাহলে সরাসরি আমরা এখানে থিটার মান কি পাবো, থিটার মান পাবো 30 ডিগ্রি। হ্যাঁ, আমি ডাইরেক্ট আনসার লিখে দিছি, কিন্তু তোরা প্রপারলি ম্যাথ করিস, আমি জাস্ট ম্যাথের নিয়মটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমাদেরকে পরবর্তী প্রশ্নে কি আছে, পরবর্তী প্রশ্ন আছে একটি গ্রেটিং এ প্রতি মিটারে বলে দিছে, তার মানে n এর মান সরাসরি বলে দিছে, আমাদেরকে মিটারে কনভার্ট করে আসতে হবে না। প্রতি মিটারে এত সংখ্যক রেখা আছে, এত ল্যামডার মান এত, আপত্তি হলো বছর কত ক্রম বা পর্যায়ে বর্ণালী রেখা দেখা যাবে, কত ক্রম বা পর্যায়ে বর্ণালী রেখা দেখা যাবে। এই প্রশ্নটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া, কত ক্রম বা ইয়াতে বর্ণালী রেখা পাওয়া যাবে, ঠিক আছে। এই যে আমি এই জায়গায় একটা ব্যাপার আছে, কত ক্রম বা পর্যায়ে বর্ণালী রেখা পাওয়া যাবে, এটা তারা বোঝাচ্ছে যে লাস্ট কত নাম্বার ক্রম পর্যন্ত বর্ণালী রেখা পাওয়া যাবে। এটা দ্বারা বুঝেছে লাস্ট কত নাম্বার ক্রম পর্যন্ত বর্ণালী রেখা পাওয়া যাবে, ক্রম পর্যন্ত বর্ণালী রেখা পাওয়া যাবে, মানে n ম্যাক্স বের করতে বলছে, ঠিক আছে। বর্ণালী রেখা কি পাওয়া যাবে, এটা বুঝাইছে। তাহলে এই যে বললাম না, ম্যাথ তো সবই ইজি, জাস্ট কথার প্যাচ ধরতে হবে। হ্যাঁ, কারণ আমাদেরকে বলছে কি, আমাদেরকে প্রশ্ন বলছে যে কত ক্রম বা পর্যায়ে বর্ণালী রেখা দেখা যাবে। কত ক্রম বা পর্যায় বলতে কি, 1 নম্বরে পাইতে পারে, 2 নম্বর চরম, 3 নম্বর চরম, 4 নম্বর চরম, হ্যাঁ হতে পারে। কিন্তু কত ক্রম বা পর্যায়ে বর্ণালী রেখা পাওয়া যাবে, কত ক্রম বলতে কততম পর্যন্ত, এটা বুঝেছে, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা মিস্টেক করা যাবে না। তাহলে আমাদেরকে কি কি দেওয়া আছে, আমাদেরকে সরাসরি n এর মান দিয়ে দিছে যে 10⁵, মানে 1 × 10⁵ যা কথা তাই, আবার কি প্রতি মিটারে, তো প্রতি মিটারে যা হিসেব করে সেটাই তো আমাদের n এর মান। ল্যামডার মান কত দিছে 6000 আংস্ট্রম। এখান থেকে আমরা ইয়ে করতে পারি না, 6000 ইন্টু 10⁻10 মিটার ল্যামডার মান। তারপর হচ্ছে n ম্যাক্স এর মান কত সেটা বের করতে বলছে, n ম্যাক্স সমান কত, ঠিক আছে। আমরা কি জানি, আমরা জানি চরমের সত্য, আমরা চরমের কন্ডিশন কি জানি, চরমের সত্য আমরা জানি যে x ইকুয়াল n ল্যামডা ইকুয়াল d sin থিটা, ঠিক আছে, d sin থিটা। তাহলে আমরা বলতে পারি যে n ল্যামডা ইকুয়াল d সমান কত, d সমান হচ্ছে আবার 1/n, কারণ এখানে d এর মান দেওয়াই নেই, sin থিটা, হ্যাঁ sin থিটা, এটা বলতে পারি কিনা, ওকে। আচ্ছা, এখানে এখন হচ্ছে আমাদের একটা ব্যাপার আছে, sin থিটা দ্বারা কি বোঝাচ্ছে, sin থিটা দ্বারা এটা বোঝাচ্ছে না যে ধর এতটুকু পর্যন্ত লাস্ট চরম সৃষ্টি হয়েছে, এরপর আর চরম সৃষ্টি হয়নি, এখন এতটুকু পর্যন্ত চরম সৃষ্টি হয়েছে, এতটুকু পর্যন্ত যে চরম সৃষ্টি হয়েছে এটা কত নাম্বার চরম ছিল সেটা বের করতে বলছে আমাদেরকে, ঠিক আছে। তাহলে এটা তো এখানে ধর কেন্দ্রীয় চরম, হ্যাঁ, তার মানে এতটুকু পর্যন্ত যখন চরম সৃষ্টি হয়েছে, তার মানে থিটার মানটা ম্যাক্স, হ্যাঁ। আর থিটার মান কখন ম্যাক্স হবে, মানে সাইন থিটার মান কখন ম্যাক্স হবে, কারণ সূত্র তো সাইন থিটা ইউজ হয়, ঠিক আছে। সাইন থিটার মান কখন ম্যাক্স হয়, সাইন থিটার মান কখন ম্যাক্স হয়,
সাইন থিটা সমান যখন 1 হয়, ঠিক না? সাইন থিটা সমান যখন 1 হয় তখন হচ্ছে সাইন থিটার মান ম্যাক্স, তার মানে সাইন থিটা ম্যাক্স ইজ ইকুয়াল 1, ঠিক আছে? সাইন থিটা ম্যাক্স ইজ ইকুয়াল কি 1, একটু ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি এটার মান 1, কারণ আমাদের ম্যাক্স এন তম মানটা বের করতে হবে, এন ম্যাক্সটা বের করতে হবে। এন ম্যাক্স ল্যামডা ইজ ইকুয়াল আমরা বলতে পারি 1/n। এখান থেকে আমরা বলতে পারি n max is equal 1 by, এখানে 1, এটা তো 1/n হবে, ঠিক আছে? 1/n, তাহলে এটা হবে ল্যামডা n, ঠিক আছে? এখন ল্যামডার মানও আছে ভাইয়া, n এর মানও আছে, তাহলে এখান থেকে তোমরা মানটা বসাই দিবা। মানটা বসাই দিলে মান আসবে কত? 16। এখানে একটা ব্যাপার আছে, 16 16 পয়েন্ট সামথিং আসবে, 667। এখন কথা হচ্ছে যে আমরা নর্মাল ম্যাথ অনুসারে আমরা কি জানি, নর্মাল ম্যাথ নিয়ম অনুসারে আমরা জানি যে 16.5 এর এখানে 5 চলে আসলে, পয়েন্টের পর 5 চলে আসলে এটাকে আমরা 17 ধরতাম, তাই না? তার মানে এটাকে 17 ধরতে হবে না, এটাকে 17 ধরা যাবে না, এটাকে ধরতে হবে 16। কেন 16 ধরতে হবে? কারণ এটা কি বলতেছে, 16.667 নাম্বারটা হচ্ছে কি লাস্ট চরম। এখন লাস্ট চরম কি 16 সামথিং তো হয় না, ঠিক আছে? তাহলে 17 ধরতাম না, 17 ধরতাম না, কারণ 17 কি ফিল আপ হয়েছে 16 সামথিং, মানে 17 নাম্বারটা হইতে হইতে ফিল আপ হয় নাই, 17 নাম্বারটা পুরোপুরি উজ্জ্বল না, পুরোপুরি চরম হইতে পারে নাই, ঠিক আছে? 16 সামথিং, তো পুরোপুরি চরম হয়েছে লাস্ট কত নাম্বারটা, 16 নাম্বারটা হচ্ছে পুরোপুরি চরম হয়েছে, 16 নাম্বার চরমটা হচ্ছে পুরোপুরি চরম হয়েছে। 17 নাম্বারটা কি হয়েছে, 17 নাম্বারটা হয় না, কারণ কেন এখানে পয়েন্ট আসছে কত 16.সামথিং, ঠিক আছে? এটাকে 17 ফিল আপ হয়েছে, ফিল আপ হয়নি, তার মানে এখানে প্রকৃত চরম দেখা যেত না। মেইন যে প্রকৃত চরমটা পাওয়া গেছে এটা হচ্ছে যে 16 নম্বর চরমটাতে, ঠিক আছে? তাহলে n max is equal 60, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার, এটা হচ্ছে আমাদের কি আনসার। তারপর আমরা তাহলে পরবর্তী ম্যাথে অগ্রসর হই। আচ্ছা, তাহলে আমরা তাহলে পরবর্তী ম্যাথে অগ্রসর হই। পরবর্তী ম্যাথে কি বলতেছে, ডি প্রশস্ত বিশিষ্ট স্লিটকে সাদা আলো দ্বারা আলোকিত করা হলো, এত অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের হলুদ আলোর জন্য প্রথম ক্রমের অপবর্তন কোণ 30 ডিগ্রি ডি কত হবে? ঠিক আছে, এটা একদম ইজি অঙ্ক ভাইয়া। ইজি অঙ্ক কেন, আমি যদি করি এখন ম্যাথ করে শুরু করি তাহলে বুঝবি এটা কেন ইজি। এটা কত, ল্যামডা সমান কত, ল্যামডা সমান দিছে 5870 অ্যাংস্ট্রম, এটাকে সরাসরি আমরা কিসে নিব, 5870 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে ল্যামডা। তারপর হচ্ছে n সমান কত, n সমান হচ্ছে প্রথম ক্রমের অপবর্তন কোণ, প্রথম ক্রমের, তার মানে n সমান 1, ঠিক আছে? তারপর হচ্ছে যে থিটা সমান কত দিছে, থিটা সমান 30 ডিগ্রি দিছে। হ্যাঁ, আমাদেরকে বলছে ডি সমান কত সেটা বের করতে, ঠিক আছে? এখন আমরা কি জানি, এখন আমরা জানি চরমের সত্য কি, চরমের সত্য, চরমের সত্য হচ্ছে যে x is equal n lambda is equal d sin theta, তাই না? d sin theta, এখান থেকে আমরা d সমান বের করতে পারি না যে n lambda is equal sin theta, সবার মান কি দেওয়া নেই, n এর মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, মানে sin থিটার মান দেওয়া আছে, তাহলে d সমান কত হবে, d সমান হবে 1.174 1.174 ইনটু 10 ইনভার্স 6 মিটার, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে তুই একটা মাথায় প্রশ্ন আসতে পারে যে ডি প্রশস্ত বিশিষ্ট স্লিটকে তার মানে এটা যদি একটা চির হয় এতটুকু অংশটাকে ডি বলছে, তো এতটুকু অংশকে অ্যাকচুয়ালি ডি বলতো না, ডি বলতো যে রেখা সহ ইয়া এতটুকু অংশকে ডি বলতো, ঠিক না? তাহলে এতটুকু অংশকে আমরা কি বলতাম, এতটুকু অংশকে আমরা এ বলতাম, তাই না? এ বলতাম। এখন কথা হচ্ছে এ বলি আর ডি বলি, ওরা ডি বলছে আর কি। হ্যাঁ, আমরা কি এটা জানতাম না, n ল্যামডা ইজ ইকুয়াল a sin থিটা, a sin থিটা জানতাম না, তাহলে এখানে এ বসে আর কি, ঠিক আছে? এটা নিয়ে প্যাচ করে লাভ নাই। এখন তুই আবার বলতে পারো এক চিড়ে অপবর্তনের ক্ষেত্রে তো দেখছি অবমের সূত্র হচ্ছে x is equal n lambda, হ্যাঁ, x is equal n lambda। তো এখানে আমাকে তো বলে দেয় না ভাইয়া যে এখানে যে চরম অবম ধরে করতে হবে বলছে, প্রথম ক্রম বলছে, তাহলে অপবর্তন বললে আমরা অবম ধরে করতাম। হ্যাঁ, তাহলে এটাকে আমরা অবমের সূত্র লিখতে পারি, হ্যাঁ, অবমের সূত্র লিখতে পারি, মানে ঘুরে ফিরে কথাটা সেম আসতেছে আর কি, জিনিসটা বুঝাতে পারছি কিনা কি জানে। হ্যাঁ, ঘুরে ফিরে কথাটা সেম আসতেছে।
অবমেয় সত্য, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রেটিং বলে নাই, ঠিক আছে, গ্রেটিং এর কেস না এটা, অবমেয় সত্য, ঠিক আছে। তাহলে এটা গেল আরেকটা ম্যাথ, এটা গেল আমাদের আনসার। তারপর হচ্ছে আমাদের আরো কিছু ম্যাথ আছে, আরো একটা ম্যাথ করি। এখন কি বলতেছে, এখন বলতেছে নীল এলইডি হতে নিঃসৃত আলো একটি অপবর্তন গ্রেটিং এর উপর লম্বভাবে আপতিত হলো, ঠিক আছে। নীল এলইডি হতে একটি নিঃসৃত আলো একটি অপবর্তন গ্রেটিং এর উপর আপতিত হলো। এই অপবর্তন গ্রেটিং এ 25.4 মিলিমিটার প্রস্থের সমব্যবধানে এতটি ইয়া রেখা টানা আছে, মানে এন এর মান বের করতে বলছে, ঠিক আছে। এন এর মান মানে এত 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 দৈর্ঘ্যের মধ্যে রেখা আছে এতটা, তাহলে একক দৈর্ঘ্যের মধ্যে আছে কতটা সেটাই, ঠিক আছে। কেন্দ্রীয় অক্ষ হতে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরঙ্গ উৎপন্ন হবে, থিটার মান বের করতে বলছে। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সবই দেওয়া আছে ভাইয়া, তাহলে কিছুই করতে হবে না, আমাদের শুধু এন এর মানটা বের করে ফেলতে, তারপর চরমের সত্য দিয়ে ম্যাথ করে ফেলবো সেম ভাবে, ঠিক আছে। আমাদেরকে কি দিছে, আমাদেরকে দিছে যে বের করতে হবে হচ্ছে 25.4 মিলিমিটার প্রস্থে প্রস্থে রেখা আছে, রেখা আছে কতটা, রেখা আছে 1.26 ইন্টু 10⁻40, ঠিক আছে, রেখা আছে। তারপর হচ্ছে তাহলে একক মিলিমিটারে প্রস্থে রেখা আছে কতটি, তাহলে 1.26 ইন্টু 10⁻4 ডিভাইড বাই 25.4 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আছে কতটি, এটার আনসার আসবে 496.062929, ঠিক আছে। এটা কত, প্রতি মিলিমিটারে, কিন্তু প্রতি মিলিমিটার হিসাবে আমাদের হিসাবে প্রতি মিটারে কয়টা আছে, কনভার্সনটা আমি আর দেখাবো না, প্রতি মিটার কয়টা আছে এটা শুরুতে দেখাই দিছি। তাহলে প্রতি মিটারে থাকবে 496.0629 ইন্টু 10⁻³ পার মিটার। কেমনে হয়েছে নিজেরা বের করবি, ঠিক আছে, প্রথমে দেখাই দিছি আমি, ঠিক আছে। তাহলে এই গেল এটা। তাহলে আমরা কি জানি, চরমের সত্য। এখন আবার ঠিক সেম অঙ্ক, সব অঙ্কই সহজ, এখানে দুনিয়ার সব ইজি অঙ্ক এগুলা। চরমের সত্য হচ্ছে যে x is equal n ল্যামডা, x is equal কি n ল্যামডা সমান d sin থিটা, সমান d sin থিটা। তো আমাদের n ল্যামডার মানও দেওয়া আছে, আর d এর মান হচ্ছে 1/n sin থিটা, এখান থেকে থিটার মান বের করতে হবে আর কি ভাইয়া, পারবা না ভাইয়া? তাহলে থিটা সমান কি হবে, থিটা সমান আমরা বলতে পারি sin ইনভার্স কি, sin ইনভার্স n পয়েন্ট n ল্যামডা, ঠিক আছে। তো এখন যা হয় তা, এটা সুতরাং এটার আনসার আসবে থিটা সমান হচ্ছে যে কত বলে 26.5165, 26.5165 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার, জিনিসটা বুঝাতে পারছি, ক্লিয়ার? তারপর আমরা নেক্সট ইয়াতে অগ্রসর হই। এখন আমাদেরকে বলছে কি, কোনো অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 6000 রেখা আছে, এর ভিতর 5800, আচ্ছা প্রতি সেন্টিমিটারে, তার মানে n এর মান আবার ইনডাইরেক্টলি দিয়ে দিছে, ঠিক আছে। এটা কি নিজেরা করতে পারবি কিনা দেখি তো, প্রতি সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে প্রতি মিটার আছে কত, এটা বের করে n এর মান পেয়ে যাবে। ল্যামডার মান দিয়ে দিছে, তরঙ্গদৈর্ঘ্য আলোক হলে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের করো, মানে থিটার মান বের করতে বলছে দ্বিতীয় চরমের জন্য। চরমের সূত্র কি, x ইকুয়াল n ল্যামডা, n ল্যামডা ইজ ইকুয়াল কি, n ল্যামডা ইজ ইকুয়াল আমরা দেখতে পারি d sin থিটা, d sin থিটা যেহেতু d এর মান দেওয়া নেই, তার মানে 1/n sin থিটা লিখে ওখান থেকে থিটার মান বের করব, ঠিক আছে। কিছু সব একদম ইজি অঙ্ক, n এর মান এখানে 2, কারণ তৃতীয় চরম বলছে, তাহলে এটা কি হবে, হোমওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক, যেটা হচ্ছে ব্যাপারটা, ওকে। এখন আমাদেরকে এই গেল আমার অপবর্তন নিয়ে যাবতীয় সব টপিক শেষ, অপবর্তন ক্লিয়ার। এখন আমাদেরকে বইয়ের লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে সমবর্তন, ঠিক আছে। সমবর্তন নিয়ে ম্যাথ সেভাবে আসে না, সমবর্তন নিয়ে ম্যাথ ওভাবে আসে না, তো আমি সমবর্তন জিনিসটা আসলে ডাইরেক্ট নোট খাতা দেখে পড়াই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে হিমেল ভাইয়ের নোট, এগুলো আমি ওই হিমেল ভাইয়ের নোট দেখে বসছি, তো আমি ডাইরেক্ট পড়াই দিচ্ছি, কারণ লিখে লিখে পড়াইলে জিনিসটা সময় যাবে বেশি। এই যে ফুল নোট করাই দিলে, প্লাস হচ্ছে যে আমি নোট করাই দিতাম, বাট সমবর্তন টপিকটা থেকে ইন্টারে প্রশ্ন অনেক কম আসে, সেজন্য এটা জাস্ট বোঝার জন্য, বুঝে রাখার জন্য আমি এখন পড়াই দিচ্ছি। আচ্ছা, কোথায়, আলোকের সমবর্তন, সমবর্তন বলতে কি, এটা আমি কয়দিন আগে তোকে ইয়াতে পড়াইছি, যে জৈব যৌগের ইয়াতে পড়াইছি, বলে অ্যানালাইজার, ওইটাই হচ্ছে সমবর্তন, ঠিক আছে। ব্যাপারটা কি, আলো সমবর্তন জিনিসটা আবিষ্কার করছে হাইগেন্স। এখন সমবর্তন দিয়ে আমাদের কাজ কি,
অপবর্তন নামে পড়লাম, ব্যতিচার পড়লাম। সমাবর্তনের কাজ কি? সমাবর্তনের কাজ হচ্ছে যে, আচ্ছা, আলো সমাবর্তন এটা কি আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে হাইগেন্স। কেন আবিষ্কার করছে? এই সমাবর্তন জিনিসটা আবিষ্কার করার জন্য একটা কি বলে এটাকে, একটা যন্ত্র আছে। যন্ত্রটার নাম হচ্ছে টুরমেলিন ক্যালাস। যন্ত্রটার নাম কি? টুরমেলিন ক্যালাস। এই পরীক্ষা দ্বারা আলো সমাবর্তনকে প্রথম ব্যাখ্যা করতে পারছে এতে। ইভেন এটা কেন ব্যাখ্যা করছে, মানে আলো সমাবর্তনটা ব্যাখ্যা করে কি প্রমাণ করতে হয়েছে? এই আলো সমাবর্তন দিয়ে ব্যাখ্যা করে এটা প্রমাণ করতে পারছে আলোর তরঙ্গ একটি আট তরঙ্গ। এই যে আলো যে একটা আট তরঙ্গ, এটা ব্যাখ্যা করার জন্যই মূলত আলো সমাবর্তন পরীক্ষাটা করা হয়েছে। ঠিক আছে, আলো সমাবর্তন পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ হয়েছে আলো তরঙ্গ একটি আট তরঙ্গ। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি? আচ্ছা, সংজ্ঞাটা বোঝাবার আগে আমি এই জিনিসটা কিন্তু কেমিস্ট্রিতে জৈব জগতে অ্যানালাইজার সময় পড়াই দিয়ে আসছি। ঠিক আছে, একটা দরজা ধর এতটুক সাইজের, তো এতটুক সাইজের মধ্যে এতগুলা মানুষ আসতেছে, যাওয়া আসা করতে পারতেছে। কিন্তু দরজার সাইজ যদি একটু কমাই দিই তাহলে মানুষ আরেকটু কম যাওয়া আসা করবে। দরজার সাইজ যদি আরেকটু কমাই দিই, দরজার সাইজ যদি আরেকটু কমাই দিই তাহলে মানুষ আরো কম আসা যাওয়া করবে। একটা সময় দরজার সাইজ যদি এমন করে দিই তাহলে একটা মাত্র মানুষ আসা যাওয়া করতে পারবে। হ্যাঁ, একসাথে একসাথে দুইটা মানুষ আসা যাওয়া করতে পারবে। তো আলো সমাবর্তনের ব্যাপারটা অনেকটা এরকম। এখান থেকে এটা হচ্ছে একটা আলোর উৎস, এখান থেকে অনেকগুলো আলো তরঙ্গ বের হচ্ছে। আর এটা হচ্ছে সে টুরমেলিন ক্যালাস। এটা হচ্ছে সে টুরমেলিন ক্যালাস যন্ত্র। এই যন্ত্র দিয়ে যখন আলো পাস করবে তখন একটা মাত্র আলো বাইরে আসবে, একটা মাত্র আলো তরঙ্গ বের হয়ে আসতে পারে, বাকি আলো তরঙ্গ গুলা ক্যান্সেল ক্যান্সেল হয়ে যাবে, মাত্র একটা মাত্র আলো তরঙ্গ বের হয়ে আসতে পারবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল কর, এইখান থেকে উৎস থেকে যখন অনেকগুলো আলোক তরঙ্গ বেড়েছে, অনেকগুলো আলোক তরঙ্গ যখন বেড়েছে তার মানে কি অনেকগুলো তল বরাবর আলোক তরঙ্গ গুলা কাজ করতেছে, ঠিক না? কিন্তু এখন যখন মাত্র একটা মাত্র আলোক তরঙ্গ বের হয়ে আসে তখন তার মানে কি একটা মাত্র আলোক তরঙ্গ তো শুধুমাত্র একটা মাত্র তলের মধ্যে কাজ করতে, একটা মাত্র তল বরাবর কাজ করবে। এখানে তার অনেকগুলো তলের হিসাব আসতেছে না। তাহলে সংজ্ঞাটা কি? যে প্রক্রিয়ায় বিভিন্ন তলে কম্পমান আলোক তরঙ্গকে একটি নির্দিষ্ট তল বরাবর কম্পমান করা হয় তাকে আলোক সমাবর্তন বলে। আর টুরমেলিন ক্যালাসটা কি? এরা হলো ছয় বাহু বিশিষ্ট, এই যে ছয়টা বাহু বিশিষ্ট, ছয় বাহু বিশিষ্ট হালকা সবুজ রঙের এমন এক ধরনের ক্যালাস। হ্যাঁ, ক্যালাস বলতে একটা ক্রিস্টাল আর কি, ঠিক আছে? তো যার মধ্যে অসমবর্তিত আলো আপতিত হলে সমাবর্তিত আলো হিসেবে নির্গত হয়। অসমবর্তিত আলো মানে কি অনেকগুলো তলে অনেকগুলো আলোক তরঙ্গ কাজ করতেছে, আর সমবর্তিত আলো মানে মানে কি একটা তল বরাবর একটা মাত্র আলো কাজ করতেছে। ঠিক আছে, এই টুরমেলিন ক্রিস্টালের মধ্যে এই মাঝ বরাবর যে লাইনটাতে, এই মাঝ বরাবর একটা সরু ছিদ্র থাকে। এই সরু ছিদ্র দিয়ে, এই সরু ছিদ্রটা থাকার কারণে বাকি আলো তরঙ্গগুলো কি ক্যান্সেল আউট হয়ে যায়, একটা মাত্র তরঙ্গ এখান থেকে বের হয়ে আসতে পারে। এই সরু ছিদ্রটাকে বলা হয় বৃহৎ কর্ণ। বৃহৎ কর্ণ, এই যে এটাকে বলা হয় বৃহৎ কর্ণ। এটাকে আবার সরলরেখাও বলা হয়। ঠিক আছে, অপটিক অ্যাক্সিস। বুঝতে পারছি? তাহলে আমাদের এখন কি করতে হবে? এখন এখন একটা জিনিস খেয়াল কর, এখানে আমরা দুইটা টুরমেলিন ক্যালাস রাখবো, দুইটা টুরমেলিন ক্যালাস রাখবো। কি রাখবো? দুইটা টুরমেলিন ক্যালাস রাখবো। এগুলাকে সোজা বাংলা ভাষায় বললে পোলারয়েডও বলে। টুরমেলিন ক্যালাসের আরেকটা নাম হচ্ছে পোলারয়েড। তো আমরা দুইটা পোলারয়েড রাখবো। ঠিক আছে, পোলারয়েড রাখার পর প্রথম পোলারয়েডটাকে বলা হয় সমবর্তক, দ্বিতীয় পোলারয়েডটাকে বলা হয় বিশ্লেষক। কেন? এই রিজনটা আমি বলতেছি। তাহলে প্রথমে কি হবে, এই জায়গা বরাবর একটা লাইন আঁকলাম। ঠিক আছে, লাইন আঁকছি এই কারণে। এখন বুঝবো এখানে এখানে আলোক উৎস, এখান থেকে অনেকগুলো আলোক তরঙ্গ বের হচ্ছে, কিন্তু এখান থেকে বের হওয়ার সময় শুধু মাত্র একটা মাত্র আলো বের হয়েছে। এই লাইন বরাবর ধর, এই যে এই লাইনটা বরাবর তো একটা মাত্র আলো বের হয়েছে। তো এখন এখানে আরেকটা পোলারয়েড আছে না, এই আলোটা ধর এখান থেকে বের হয়ে এখানে আপতিত হলো, এখানে আপতিত হলে এখান থেকেও ঠিক সেম ভাবে বের হয়ে যাবে, ঠিক সেম ভাবে সেম লাইন বরাবর এখান থেকেও বের হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখানে যে আলোক তীব্রতা ছিল, ধর শুরুতে যখন একদম উৎস থেকে আলোক তরঙ্গগুলো বেরিয়েছে তখন তো টোটাল একটা তীব্রতা ছিল, আরো একটা তীব্রতা অনেক বেশি না, তখন তীব্রতা হচ্ছে আই নট। কিন্তু এখন মাত্র একটা মাত্র আলো বেরিয়েছে এখান থেকে, একটা মাত্র আলো বের হলে এখানে কি হবে? এখানে একটা মাত্র আলো বের হলে এটা হয়ে যাবে I1। I1 অবভিয়াসলি আই নট থেকে ছোট হবে, কারণ কেন? আগে এতগুলো আলো ছিল, তীব্রতা বেশি ছিল, এখন একটা মাত্র আলো বেরিয়ে গেছে, তাহলে তীব্রতাটা কমে যাবে না? তাহলে I1 গেছে। এখন I1 হয়ে যাওয়ার পর এই I1 যেটা এখান থেকে নির্গত হবে, দ্বিতীয় পোলারের দিয়ে যেটা নির্গত হবে এটা I1ই থাকবে, কারণ একটা গেছে একটাই বেরিয়েছে। ঠিক আছে, I1ই থাকবে। কিন্তু এখন আর আরেকটা সূত্র, বিজ্ঞানী ম্যালাস নামে একজন ছিল, বিজ্ঞানী ম্যালাস বলছে যে শুরুতে I0 যা ছিল, ঠিক আছে, আর পোলারের ভিতর ভিতর দিয়ে যখন একটা আলোটা বের হয়, একটা মাত্র আলোক তরঙ্গ বের হয়, এই যে I1 তীব্রতা, তখন তীব্রতা I1 হয়ে যায় না? আর শুরুতে তো I0 ছিল, I0 অনেক বেশি ছিল। এই তীব্রতা I1 তীব্রতা হচ্ছে যে I0 এর অর্ধেক হয়। ঠিক আছে, I0 এর অর্ধেক হয়। এখন তুই বলতে পারি এটা প্রমাণ কি? এটা কোনো প্রমাণ নাই, বিজ্ঞানী মেলাসও এটা কোনো গাণিতিক প্রমাণ ব্যাখ্যা করে নাই। এটা প্রমাণ করছে জাস্ট ল্যাবরেটরিতে একটা পরীক্ষা করছে, তো পরীক্ষা করে দেখছে যে এই I1টা অলওয়েজ I0 এর অর্ধেক হয়। ঠিক আছে, তাহলে এখন দেখ
এটাকে প্রথম পোলারাইটটাকে সমবর্তক কেন বলা হচ্ছে? প্রথম পোলারাইটটাকে সমবর্তক এই কারণে বলা হচ্ছে কারণ এখান অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে পরিণত করছে এটা। তাহলে সেকেন্ডটা কি করছে? সেকেন্ডটাকে কেন বিশ্লেষক বলা হচ্ছে এখন বলতেছি। এখন তো সেকেন্ডটাকে এই যে সেকেন্ডটাকে এই টুরমেলিন ক্যালাসটাকে আমরা কি করছি 90 ডিগ্রি বেঁকাই দিচ্ছি। 90 ডিগ্রি বেঁকাই দিতে চিত্রটা এরকম হয়ে যাবে না? এই জিনিসটা উপরে উঠে যাবে, এই জিনিসটা এখানে নেমে যাবে 90 ডিগ্রি বেঁকাই দিলে। এখন 90 ডিগ্রি বেঁকাই দেওয়ার পর কি হবে? ঠিক সেম ভাবে এতগুলো অসমবর্তিত আলো ছিল, এখন সমবর্তিত আলোতে পরিণত হয়েছে। প্রথমটার কাজ শুধু এটাই, প্রথমটার কাজ এটাই। সেকেন্ডটাকে আমরা বেঁকাই দিছি। সেকেন্ডটাকে বেঁকে দেওয়ার কারণে এই যে এখানে যে সরলাক্ষ ছিল, অপটিক অ্যাক্সিস ছিল যেটা থেকে আলোটা বের হইতো, এটাকে আমরা শুয়াই দিছি না? শুয়াই দিলে এখন কি আর এখান থেকে কোনো আলো বের হইতে পারবে? এখান থেকে কি কোনো আলো বের হইতে পারবে? পারবে না। হ্যাঁ, ও বের হবে কোত্থেকে? হ্যাঁ, আমরা তো জিনিসটাকে শুয়াই দিছি, ও তো ওর উপর দিয়ে চলে যাওয়ার কথা। এই যে অ্যাক্সিসের উপর এই আলোটা এই অ্যাক্সিসের উপর দিয়ে চলে যাওয়ার কথা না? কিন্তু এই অ্যাক্সিসের উপর দিয়ে যাইতে পারবে না, কারণ কেন? এই জায়গায় তো আমরা কোনো ফাঁক রাখি না। এই জায়গায় কোনো ফাঁক রাখছি? আমরা ফাঁক রাখছি শুধু এই জায়গায়। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এইখান থেকে আর কোনো আলো পাস করতে পারবে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলে। হ্যাঁ, 0 ডিগ্রি হয়ে গেছে, কোনো আলো নির্গত হবে না। হ্যাঁ, এটা দ্বারাই প্রমাণ হয় আলো একটা আতরঙ্গ। কেমনে? একমাত্র তরঙ্গ হইলেই এটা পাস করতে পারবে না। হ্যাঁ, যদি হয়তো অনুদৈর্ঘ্য তরঙ্গ হইতো বা লম্বিক তরঙ্গ হইতো, লম্বিক তরঙ্গ ঠিকই পাস করতে পারতো। এখন তুই আমাকে প্রশ্ন করতে পারো লম্বিক তরঙ্গ কেমনে পাস করতে পারতো? হ্যাঁ, লম্বিক তরঙ্গ তো পাস না করার কথা। ঠিক আছে, লম্বিক তরঙ্গ কেমনে পাস করতে পারে? এটা লম্বিক তরঙ্গ যখন পড়াবো তখন। ঠিক আছে, আপাতত এটা ধরে রাখ, লম্বিক তরঙ্গ পাস করতে পারে না, সরি পাস করতে পারে। আর তরঙ্গ এরকম শুয়াই দিলে তো পাস করতে পারবে না। ঠিক আছে, তখন আলো নির্গত হয়নি। এখন ও ও ব্যাপারটা ওই তো ব্যাপারটা সেট করে দিল যে আলো একটা তরঙ্গ। ও সেট করছে? ও সেট করে নাই। ওকে যখন বেঁকাই দিছি তখনই তো হচ্ছে আলো যে তরঙ্গ সেটা প্রমাণ হলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আলো যে তরঙ্গ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই তো ব্যাপারটা সিলেক্ট করে দিল যে আলো একটা তরঙ্গ, সেই জন্য ওকে বলা হয় বিশ্লেষক বা অ্যানালাইজার। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে হোয়াট ইজ তরঙ্গ। তরঙ্গটা তো জিনিসটা বুঝতে হবে। তরঙ্গ জিনিসটা হচ্ছে যে আমি যদি আঁকি, যদি হিমেল বাইরে এই নোটটাতে আমি মোটামুটি একটু কঠিন এক্সাম্পল দিছে, আমি সহজ এক্সাম্পল দিই। ঠিক আছে, আমি একটা তরঙ্গ আঁকছি, তরঙ্গ বলতেছি এখানে, তারা এখানে কই গেল? আরে এখানে দিই। হ্যাঁ, কোন কালারটা ফুটে উঠবে? এই যে এগুলো প্রতিটা কণা না, প্রতিটা কণা না, প্রতিটা কণা। হ্যাঁ, এই লাইনের উপর অনেকগুলো কণা আছে। এখন এই লাইনটা ও যখন এরকম কম্পিত হয়, হ্যাঁ, ও যখন এরকম কম্পিত হতে থাকে, ও কিন্তু ও স্থানে কম্পিত হতে থাকে, এগুলো কিন্তু পড়াই দিয়ে আসছে অলরেডি। ঠিক আছে, নিজের স্থানে থেকে উপর নিচ কম্পিত হতে থাকে। ও উপর নিচ কম্পিত হতে থাকার কারণে ওর পার্শ্ববর্তী কণাটা উপর নিচ কম্পিত হতে থাকে, এটাও এরকম 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 হতে থাকে। আলটিমেটলি আমরা একটা এরকম একটা জিনিস দেখি, তরঙ্গ সৃষ্টি হতে পারে, এরকম একটা তরঙ্গ সৃষ্টি হয়। এখন দেখ, যে তরঙ্গগুলো সৃষ্টি করতেছে, যে কণাগুলো তরঙ্গ সৃষ্টি হচ্ছে, ওই কণাগুলোর সরণ হচ্ছে এদিকে উপর নিচে, কিন্তু তরঙ্গটা যাচ্ছে এদিকে, তরঙ্গটা যাচ্ছে সামনের দিকে, কিন্তু কণাগুলো নড়তেছে উপর নিচে। এই যে যে কণাগুলো তরঙ্গ সৃষ্টি করে, ওই কণাগুলো যদি ওর নিজের তরঙ্গের সাথে সমকোণে থাকে, ওরা হচ্ছে উপর নিচে যাচ্ছে, তরঙ্গটা অগ্রসর হচ্ছে সামনের দিকে। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা 90 ডিগ্রি না, এটাকে বলা হয় তরঙ্গ। ঠিক আছে, আর কিছু না। তরঙ্গ হচ্ছে কি সামনের দিকে অগ্রসর হয়, আর তরঙ্গ যারা সৃষ্টি করে ওদের কণাগুলো হচ্ছে উপর নিচে অগ্রসর হয়, কম্পিত হতে থাকে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল কর, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এখন তরঙ্গটা এখান থেকে ক্রস করতে পারে। আমি যদি এখন এই ছিদ্রটাকে শুয়াই দিই দরজাটাকে শুয়াই দিই, তখন এই দরজা দিয়ে তরঙ্গটা ক্রস হচ্ছে, তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন আমি যদি দরজাটাকে শুয়াই দিই, তরঙ্গটা দরজা দিয়ে তো ইয়ে হবে না, অতিক্রম করবে না, দরজার উপর দিয়ে অতিক্রম করবে না দরজাটা শুয়াই দিলে। কিন্তু ঠিক সেম কেস এখানে হয়েছিল, দরজার উপর দিকে এই যে ছিদ্রের উপর দিকে স্মরণ করতে চাইছিল, স্মরণ মানে কি অগ্রসর হতে চাইছিল, কিন্তু এদিকে তো কোনো ছিদ্র নেই, তাই বাড়িকে আবার আগে থেকে ফিরে আসছে, এদিক থেকে আর কোনো আলো নির্গত হয় নাই। ঠিক আছে, তার মানে I2 সমান 0, এই ক্ষেত্রে 90 ডিগ্রি যখন অ্যাঙ্গেল ইয়া করে দিব। ঠিক আছে, জিনিসটা আশা করি বুঝাতে পারছি। ওকে, তারপর হচ্ছে আমাদের কি, এখন হচ্ছে ম্যালাস, বিজ্ঞানী ম্যালাস একটা সূত্র আবিষ্কার করছে, এই যে I1 সমান I0 ডিভাইড বাই 2। ঠিক আছে, এটা কোনো গাণিতিক ব্যাখ্যা না, এটা জাস্ট মুখস্থ ম্যালাসের সূত্রটা। এখন আমার কথা হচ্ছে যে যদি আমরা 90 ডিগ্রি কোণে না বেঁকাই, থিটা ডিগ্রি কোণে বেঁকাই, থিটা বলতে বোঝাচ্ছে 45, 30, 60 ডিগ্রি কোণে বেঁকাইছি, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, তখন একটা জিনিস আসে, I0 ইজ ইকুয়াল, এখান থেকে I0 গেছে কিন্তু বের হবে I1, কমে গেছে তীব্রতাটা। এখান থেকে I1 গেছে, কিন্তু এবার হচ্ছে সরলরেখাটা এরকম না,
সরলরেখা এরকম হওয়ার কারণে ডাইরেক্ট যদি সোজাসুজি থাকতো তাহলে সোজাসুজি I1টা পাস হইতো, ঠিক না? কিন্তু এখন তো সোজাসুজি I1 পাস হয় নাই, এখন সরলরেখাটা বেঁকাই দিচ্ছি, তার মানে সম্পূর্ণ I1 এখান থেকে অতিক্রম করে এদিকে আসতে পারবে না। তার মানে I2 মান অবশ্যই I1 থেকে একটু কম হবে, ঠিক আছে, সম্পূর্ণ মানটা। এখন I2 মানটা কত হবে? I2 মান হচ্ছে বিজ্ঞানী ম্যালাস বলছে I1 পয়েন্ট কস স্কয়ার থিটা। থিটা বলতে কি, এই যে অক্ষের সাথে সরলরেখা মানে অপটিক অ্যাক্সিসটা কত ডিগ্রি কোণে আছে সেটা, I1 ইন্টু কস স্কয়ার থিটা, ঠিক আছে? এটা না, কোনো কিছু আসলে প্রমাণ করে নাই সূত্র, ঠিক আছে, সূত্র প্রমাণ করে না, তাই এগুলো আমাদের সূত্র ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারলেই হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি তোকে বলি দিই কেমনে হয়েছে। এ দেখ, যদি এদিক বরাবর অগ্রসীল হইতো, সোজাসুজি সরলরেখাটা যদি সোজাসুজি থাকতো তাহলে সোজাসুজি I1 বের হয়ে যেত, ঠিক না? কিন্তু এখন এদিক থেকে হয়ে গেছে না, এদিক থেকে হয়ে যাওয়ার কারণে কি হয়ে যাবে, উপাংশ কাম করবো না, এটার উপাংশ এটার কটুক হয়, হ্যাঁ, এটার উপাংশ হবে, এটা যদি I1 হয়, I1 এর উপাংশ হবে I1 cos থিটা, ঠিক আছে, এই যে এটাই। কিন্তু এখানে সূত্রের জন্য স্কয়ার আসছে, ঠিক আছে। এর সূত্রটা ব্যাখ্যা আছে, বা সূত্রের ব্যাখ্যা কখনো আসবে না, কারণ সমবর্তন নিয়ে অঙ্ক কম আসে, টপিকও কম আসে, যে সমবর্তন কি জিনিসটা বুঝাইতে আসে, ঠিক আছে। তো এই দুইটা সূত্র আমাদের মুখস্থ করে ফেললে হবে। তাহলে আজকে পড়া এতটুকু। আমাদের সমবর্তন নিয়ে সামনে আরেকটা লেকচার আছে, ছোটখাটো একটা লেকচার আছে, ওই লেকচারটা কমপ্লিট করে দিলে আমাদের ইয়া শেষ, মানে এই চ্যাপ্টার শেষ। ওই লেকচারটা আমি আজকে আবার রেকর্ড করবো।